একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা। এই যে মিস্টার, চোখে কি দেখতে পান না? চোখ কি পকেটে ভরে রেখেছেন? চোখে যদি দেখতে না পারেন তাহলে এই দামড়া মার্কা গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন কেন? এখন যদি আমার চিকচিকার কিছু হয়ে যেত, তার ক্ষতিপূরণ কে দিত? ছেলেটা অবাক হয়ে মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েটা জানে না সে কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছে, তাও আবার একটা বিড়াল ছানার জন্য। ছেলেটার অবাক হওয়ার চেয়ে রাগ চোখ মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে কষিয়ে একটা চড় মেরে দিতে। হোয়াট ইজ দিস চিকা চিকা? এই পিচ্চি, তুমি কাকে কি বলছো তুমি জানো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো আমি তোমার এই মুহূর্তে কি করতে পারি? ডোন্ট কল মি পিচ্ছি। আপনি কোন খেতে মূলা যে আপনাকে ভয় পাবো আমি? এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। ওহ গড হেল্প মি। এই মেয়ে ফাইজলামি শুরু করেছো? এমনি তোমার জন্য আমার এক ইম্পর্টেন্ট কাজ হাতছাড়া হয়ে গেল। রাস্তা থেকে সরো বলছি। ওই মিয়া, রাস্তা কি আপনার বাপের যে আপনার কথা মতো সরে যাব? এখন পুলিশের কথা শুনে ভয় পেলেন তাই না? ওয়েট, এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। এই প্রিয়া, পাগল হয়ে গেছিস? চল এখান থেকে। জানিস না অনেকে? বাড়ি চল, পরে বলছি। এদিকে আয়ান রেগে গাছে একটা ঘুষি মারলো। এই পিচ্চিটার জন্য গুন্ডাটা হাতছাড়া হয়ে গেল। ওইদিকে গাড়িতে বসে আয়নের বন্ধু শিশির হাসতে হাসতে শেষ। এতক্ষণ বেচারা মুখ টিপে হাসছিল। মেয়েটা চলে যেতেই মন খুলে হেসে নিল। মারুফ, দাঁতকালিনি বন্ধ করবি নাকি লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিব? আয়নের মাথায় মারুফের মুখ বন্ধ হয়ে গেল। কি করব বল, এই প্রথম কেউ তোর সাথে এভাবে কথা বললো, তো একটা পিচ্ছি মেয়ে বিড়ালের জন্য, আর একজন পুলিশের ভয় দেখালো। আরে কি হচ্ছে কি রিয়া? এভাবে টানছিস কেন? তোর জন্য এই বাদকটাকে শায়েস্তা করতে পারলাম না। তুই শায়েস্তা করবি কি? বরং তোর কপালে দুঃখ আছে। জানিস উনিকে? উনি হচ্ছেন বড় পুলিশ অফিসার আয়ান চৌধুরী। ওনাকে সবাই ভয় পায়, তুই কিনা ওনাকে পুলিশের ভয় দেখাচ্ছিলি। শাকচুন্নি, আগে বলবি তো, এখন আমার কি হবে? আমাকে বলতে দিয়েছিস তো, তাই হোক, এখন বাদ দে। তোর তো খুব সাহস, এখন তুই সামাল দে, আমি গেলাম। ঠিকই তো প্রিয়া, তুই কখনো কাউকে ভয় পেতে পারিস না। তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে তুই কেন ভয় পাবি? আর ওই ডেভিলটির সাথে তো দেখাই হবে না। ওদিকে আয়ান বাড়িতে এসে হন হন করে সবার সামনে দিয়ে রুমে চলে গেল। সবাই বুঝতে পারছে কোনো একটা কেলেঙ্কারি হয়েছে। মারুফ এসে আরাম করে সোফায় বসে আছে। সে জানে আয়ান এখন কি করবে। সবাই মারুফের দিকে তাকিয়ে আছে। মারুফ বাবা, ছেলেটার আবার কি হলো বলতো? আরে রাস্তা একটা পিচ্ছি মেয়ের পুরো ঘটনাটা খুলে বললাম। কি ভাই, একটা পিচ্ছি মেয়ের সাথে ঝগড়া করে এসেছে? মেয়েটার সাহস আছে বলতে হবে। তখনই ভাঙচুরের শব্দ ভেসে এলো সবার কানে। সবাই বুঝতে পারছে ভিতরে ভূমিকম্প হচ্ছে। রেহানা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, এই বদমেজাজি ছেলেটাকে যে নিয়ে আমি কি করব। এতক্ষণে সবাই বুঝতে পারছেন আমাদের গল্পের নায়ক আয়ান চৌধুরী, তার নায়িকা পিয়া রহমান। আয়ান দেখতে লম্বা ফর্সা, মুখে চাপ দাড়ি, একজন সৎ নিষ্ঠা পুলিশ অফিসার, তবে ভীষণ রাগী প্রকৃতির মানুষ। আর আমাদের গল্পের নায়িকা দেখতে একটু পিচ্চি টাইপের আর কি। ঠোঁট দুটো গোলাপি, লম্বা চুল, উচ্চতা 5 ফিট 2। রাতের আধারে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে আয়ান। দুই চোখ ছলছল করে উঠল তার। এতদিন হয়ে গেল কিন্তু তার প্রিয়তমার খুনিদের ধরতে পারল না। এটা ভাবতেই আজকের সেই পিচ্চিটার কথা মনে পড়তেই রাগে চোখ মুখ লাল হয়ে গেল। আয়ানের মনে হচ্ছে সে চোখ দিয়ে এখনই বুঝি কাউকে জ্বালিয়ে দিবে। তখনই আয়ানের ফোন বেজে উঠল। হ্যাঁ বলো, মেয়েটার কোনো খবর পেয়েছো? স্যার, মেয়েটা ওই সামনের গলিতে থাকে। শুনলাম পরিবার নিয়ে নতুন শিফট করেছে এখানে। বালিকা গার্লস স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। স্যার, আর কিছু জানতে পারিনি। গাধা, মেয়েটার নামটাও তো জানতে পারতে। আচ্ছা থাক, আর কিছু তোমার জানতে হবে না, বাকিটা আমি জেনে নিব। এই বলে আয়ান কল কেটে দিল। আর আকাশের দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিল। ওদিকে দেখ চিকু, এখন যদি না ঘুমাস তাহলে কিন্তু আমার হাতে মাইর খাবি। সকালে আমার স্কুল যেতে হবে তো। বিড়ালটা একটু পর পর লেজ নাড়াতে লাগলো। প্রিয়ার কথা শুনে গুটিসুটি মেরে বিছানায় বসে পড়লো। এই তো গুড বাই।
তখনই প্রিয়ার মা দরজা খুলে বলে উঠল, কি রে প্রিয়া, কার সাথে কথা বলছিস? ওই কারোর সাথে তো না মা, ঘুমাচ্ছি তো। আচ্ছা ঘুমা। এই বলে প্রিয়ার মা মাথায় হাত বুলিয়ে দিয়ে লাইট অফ করে চলে গেল। সকালে ফোন বেজে উঠতেই প্রিয়া ঘুম ঘুম চোখে রিসিভ করতেই ওপাশ থেকে কেউ চিৎকার করে বলে উঠল, হারামি। সাথে সাথে প্রিয়া ধরফড়িয়ে উঠে বসলো। উত্তি, এভাবে কেউ চিল্লাই? দিলি তো আমার ঘুমের 13টা বাজিয়ে। কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে, তোর খেয়াল আছে? 9টা বাজে, আমি চলে গেলাম স্কুলে, তুই ঘুমা। কি 9টা বাজে? আচ্ছা এখন রাখি, তুই দাঁড়া, আমি 5 মিনিটে চলে আসছি। এই বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ নিয়ে এক দৌড়। এই প্রিয়া, না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে যা বলছি, না হলে তোর আব্বু রাগ করবে। মা তুমি চিন্তা করো না, আমি ঠিকই খেয়ে নিব, তুমি কিন্তু খেয়ে নিবে প্লিজ। আমি গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস, এত দৌড়াস না, নয়তো পড়ে যাবি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। শাকচুন্নি, তোর জন্য না খেয়ে এসেছি। আজ এত পেটে ব্যথা করছে কেন জানি না, এখন আমি হাঁটতে পারছি না, আমায় কোলে নিয়ে চল প্লিজ। কি, তোকে কোলে নিবো আমি? বাকি ছিল আমার কোমরের হাড় গুঁড়ো করা, আর এতে আমার দোষ কোথায়? সকালে লেট করে উঠিস তুই। কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে। আইডিয়া, এই তুই দেখ কতগুলো পেয়ারা, যা গাছে উঠে পেয়ারা নিয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। কথাটা মন্দ বলিসনি, তুই নিচে দাঁড়া, আমি এক্ষুনি পেরে নিয়ে আসি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনি? কেন, আমার জায়গায় অন্য কেউ থাকার কথা ছিল। তখনই বুড়িমা লাঠি নিয়ে তেড়ে আসছে দেখে প্রিয়া চিৎকার করে বলে উঠল, পালান, নয়তো ওই বুড়িমা আমায় মেরে ফেলবে। আয়ান কোনো কিছু না ভেবেই প্রিয়াকে নিয়ে ওই অবস্থায় বাইক স্টার্ট দেয়। বাইক চলছে তার আপন গতিতে। এদিকে প্রিয়া আয়ানের বুকে মুখ লুকিয়ে আছে। আয়ান কিছু দূর যেতেই প্রিয়া বলে উঠল, প্যাস প্যাস, আমাকে এখানেই নামিয়ে দেন। আয়ান বাইক থামাতেই প্রিয়া যেই দৌড় দিবে অমনি খপ করে আয়ান হাতটা ধরে ফেলল। এ কি, আমার হাত ধরলেন কেন? আমি বাড়ি যাব। চুরি করে আবার বাড়ি যাওয়া হচ্ছে? চুরি করা অন্যায়, এটা তুমি জানো না? এখন আমার সাথে থানায় যাবে, তার কালকের কথা আমি একটুও ভুলিনি। স্যার, আর হবে না, এই কান ধরলাম, তবুও আমায় থানায় নিয়ে যাবেন না স্যার। আয়ান প্রিয়ার বোকা বোকা কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারে না, তবুও নিজেকে সামলিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, আচ্ছা এখন সোজা বাড়ি যাও, আর আমি যা বলি তা শুনতে হবে, নয়তো থানায় নিয়ে যাব। প্রিয়া ছাড় পাওয়া মাত্রই প্রিয়ার ওড়া ধুরা দৌড় দেখে কে। প্রিয়াকে চলে যেতেই আয়ান হাসতে হাসতে সেখানে গড়াগড়ি খাওয়ার অবস্থা, আর নিজেও জানে না সে কার মায়ায় জড়িয়ে যাচ্ছে। যতবার প্রিয়াকে দেখে ততই আয়ানের তার প্রিয়তমার মুখ ভেসে ওঠে। তারপর আয়ান একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বাইক ঘুরিয়ে নিল। এদিকে প্রিয়া দৌড়ে এসে কতগুলো বখাটে ছেলের পাল্লায় পড়ল। প্রতিবারই প্রিয়া এদের এই জায়গায় দেখতে পায়। আজ বখাটে ছেলেগুলো প্রিয়ার দিকে একটু অন্যরকম ভাবে তাকিয়ে আছে। প্রিয়া বুঝতে পারছে ওরা ওর দিকে এইভাবে তাকিয়ে আছে কেন। হঠাৎ প্রিয়া খেয়াল করে আজ তার পিরিয়ড হয়েছে, তাই তো সকালে পেট ব্যথা হচ্ছিল। প্রিয়া ওদের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে নিলেই হঠাৎ একটি ছেলে প্রিয়ার ওড়না টেনে ধরল। প্রিয়া ভয়ে চুপসে গেল। প্রিয়া আস্তে আস্তে ছেলেটির উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া আমাকে যেতে দিন প্লিজ, আমি তো আপনাদের বোনের মতো। এই শুনেছিস তোরা, এই মেয়ে বলে কি রে? এই মেয়ে শোনে পর্যন্ত যাদেরকে রেপ করেছি বা সবাই ভাইয়া ডেকেছে। তুই কি ভাবছিস এসব বলেই তোকে ছেড়ে দিব? ভাই এই মেয়েটাকে ছেড়ে দিন, একটু আগে আয়ান চৌধুরীর সাথে দেখেছি, নয়তো আমাদের রক্ষে থাকবে না। প্রথম ছেলেটির কানে ফিস ফিস করে বলল, যা প্রিয়া শোনা মাত্রই প্রিয়ার মাথায় আইডিয়া চলে এসেছে। তার মানে এরা ওই পুলিশ বাবাকে ভয় পাও? চিয়া বস, দেখুন অনেকক্ষণ ধরে আপনাদের সহ্য করেছি। জানেন আমি কে? আমি আয়ান চৌধুরীর একমাত্র হবু বউ, প্রিয়া রহমান। এটা বলতেই ছেলেগুলো পিছুতে শুরু করেছে। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। যার নাম শুনতেই এরা কেমন করছে, আর সামনে থাকলে হয়তো প্যান্টে ভিজিয়ে ফেলত। ভাবতেই প্রিয়ার প্রচন্ড রকমের হাসি পাচ্ছে। তাই প্রিয়া একটু ভাব নিয়ে ওদেরকে বলে উঠল, কি হলো, এখন ভয় পেলি কেন? তখন পেছন থেকে কেউ একজন বলে উঠল,
যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা, ভয় তো পাবেই। এই কে রে? যে মানে আপনি? আয়ান প্রিয়াকে পিছনে রেখে শার্টের হাতা গোটাতে গোটাতে ছেলেগুলোর সামনে যেতে লাগলো। ছেলেগুলো আয়ানকে এইভাবে আসতে দেখে ভাই পালা বলেই দৌড়। আয়ান ঝড়ের গতিতে দৌড়ে ওদের ধরে ফেললো। তারপর আয়ানের মায়ের দেখে কে এক একটাকে এক এক স্টাইলে মারছে, আর পিছন থেকে আয়ানের মায়ের দেখে প্রিয়া লুঙ্গি ডান্স দিচ্ছে আর আয়ানকে কপি করছে। তখনই কিছু পুলিশ কনস্টেবল এসে ওদের ধরে নিয়ে গেল। ওরা চলে যেতেই আয়ান প্রিয়ার দিকে এগিয়ে গেল। প্রিয়া অবাক চোখে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়নের চুলগুলো এলোমেলো হয়ে আছে। আয়ন চোখ অন্যদিকে ফিরিয়ে প্রিয়ার দিকে তার ওড়না বাড়িয়ে ধরলো। প্রিয়া ওড়না গলায় জড়িয়ে যেই চলে যেতে নেবে অমনি আয়ন প্রিয়ার হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলো। কি হলো কি? আমি বাড়ি যাব, আমি আপনার বাইকে করে যাব না। যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা। আরে ওটা তো আমি এমনি বলেছি ওদের ভয় দেখানোর জন্য, আপনি সিরিয়াস হচ্ছেন কেন? আয়ান চৌধুরী এত কথা বলা পছন্দ করে না। বাইকে ওঠো বলছি। আপনি আমার বাসার সামনে দিয়ে আসবেন নাকি? না, শ্বশুর বাড়ি নিয়ে যাব। এখন উঠবে? উঠছি তো, এমন করেন কেন? প্রিয়ার উঠতে দেরি আয়ানের বাইক স্টার্ট করতে সময় লাগেনি। আয়ান ডোন্ট কেয়ার নিয়ে বাইক চালাচ্ছে দেখে বোঝা যাচ্ছে না আয়ান আগে থেকেই জানতো এমন কিছুই ঘটবে। তাই প্রিয়াকে মাঝ রাস্তায় ছেড়ে যেতে মন বসেনি। আয়ানের ভাবনার অবসান ঘটিয়ে প্রিয়া বলে উঠল, এই এখানেই থামেন। আয়ান কপাল কুঁচকে বলে উঠল, এটা তোমার বাসা? এই জীবন থাকতে আমার বাসা তোমাকে চেনাবো না চান্দু। জি, এটাই আমার বাসা। আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম বলেই চোখে সানগ্লাস পরে বাইক ঘুরিয়ে নিল। প্রিয়া আয়ান চলে যেতেই যেন হাফ ছেড়ে বাঁচল বাসায়। জানিস চিকু, আজ কতগুলো পকেটে আমার পথ আটকে দাঁড়িয়েছিল। তারপর ওই রাগী বাবুটাও ওদের এমন টাইট দিয়েছে যে ওরা সারা জীবনও ভুলতে পারবে না। আহা, কি সিন ছিল যা দেখার মতো। তখনই কেউ বলে উঠল, কি রে, কি দেখার মতো ছিল? আরে জানো তুই কেমনে, মানে কখন আসলি? এই তো মাত্রই আসলাম। আজ স্কুলে গেলি না? রিয়াকে জিজ্ঞাসা করলাম, ও বলল তুই নাকি হসপিটালে আছিস। ওই রিয়ার বাচ্চারে পাইলে কালকে আমার জায়গায় ও হাসপাতালে থাকবে, দেখে নিস। বুঝলাম, ওর কপালে কাল দুঃখ আছে, সেটা আমার আর বুঝতে বাকি নেই। আর কি দেখার মতো ছিল বলে না তো? আরে ধুর, ওটা এমনি বললাম। আর শরীর ভালো ছিল না তাই স্কুলে যায়নি। বুঝতে পারছি। আচ্ছা, যেটা বলতে আসলাম, সামনে শুক্রবার আমার জেসিকা আপুর বিয়ে, তাই তোকে ইনভাইট দিতে এলাম। আমাদের বাসায় কিন্তু থাকতে হবে। দোস্ত জানিস আম্মু। কি দোস্ত? তোর আম্মুকে ম্যানেজ করার দায়িত্ব আমার, স্কুল ছুটি নেওয়ার দায়িত্ব আমার। পরশু রেডি থাকিস, তোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, বুঝলি? এখন আমি যাই রে, অনেক কাজ আছে। আর আবারও বলে গেলাম, রেডি থাকিস। এই বলে রুনা চলে গেল। এদিকে প্রিয়া অনেকদিন পর বেড়াতে যাওয়ার পারমিশন পেয়েছে বলে লুঙ্গি ডান্স শুরু করে দিয়েছে। আজ আয়ান বাড়িতে বসে থেকে বোরিং হচ্ছে, কেন জানি মনটা ছুটফাট করছে ওই পিচ্চি মেয়েটাকে একবার দেখবে বলে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ বাড়িতে থাকতে হচ্ছে, কারণ আজ বাদে কাল বাড়িতে একটা হলুদের অনুষ্ঠান, বোনের বিয়ে বলে কথা, তাই সব কাজ আয়ানকেই সামলাতে হচ্ছে। তখনই পিচ্চি মেয়েটার কথা মনে পড়তেই আয়ান ফিক করে হেসে দিল। মেয়েটার সাহস আছে বলতে হবে, বলে কিনা আয়ানের হবু বউ। এসব ভাবতে ভাবতেই আয়ান জোরে জোরে হাসতে লাগলো নিজের অজান্তেই। বাড়ির সবাই আয়ানের হাসির দিকে তাকিয়ে আছে। আজ কতদিন বাদে ছেলেটা হেসেছে, এটা ভাবতেই সবার অবাক লাগছে, এই বদমেজাজে ছেলেটাও হাসতে পারে। হঠাৎ আয়ান শখ জ্ঞানে এসে বুঝতে পারলো সে সবার সামনে জোরে জোরে হাসছে। এটা মনে পড়তেই আবার রাগী ফেস বানিয়ে হাসি বন্ধ করে ফেললো। তখনই রুষা বলে উঠল, ভাইও তুমি হাসতেও পারো? অবিশ্বাস্য, বলো না কেন হাসছিলে? তুই গেলি এখান থেকে? কই হাসছিলাম? সামনে থেকে যা, নয়তো মাইর খাবি। ভাইয়া তুমি তুতলাচ্ছ? ওরে রুশো, তোর ভাইয়া তো মনে হয় কারোর প্রেমে পড়েছে। বলে জিভে কামড় দিল।
কার সামনে কি বলে দিল আয়ান। অগ্নি চক্ষু নিয়ে রুষার দিকে তাকাতেই রুষা বলে উঠল, মা আমি স্কুলে গেলাম। এদিকে আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে ফিরে চলে গেছিলি না, আবার জিজ্ঞাসা করছিস আমি কোন হাসপাতালে ভর্তি ছিলাম? দাঁড়া, তোকে আজ হাতের কাছে পেলে মাথা ফাটিয়ে দিব। আমার জায়গায় তুই থাকবে হাসপাতালে। আরে আরে হচ্ছে কি, এভাবে দৌড়াচ্ছিস কেন? গড়িয়া ছুট খেয়েছি তাই। কি আমাকে রেখে খেলা শুরু করে দিয়েছিস? আমিও খেলবো। এই বলে রোষাও ছুটতে লাগলো। আজব তো, তুই দৌড়াচ্ছিস কেন? তুই দৌড়াচ্ছিস তাই আমিও খেলায় যোগ দিলাম। ও খোদা, তুমি আমারে তুললা নাও। আরে গাধি, দেখছিস না রিয়াকে ধরার জন্য দৌড়াচ্ছি। এদিকে রিয়া এসে রুষার পেছনে লুকিয়ে বলল, রুষা আমাকে বাঁচা, নয়তো প্রিয়ার বাচ্চা আমাকে মেরেই ফেলবে। তোরা থামবি? বলতো কি হয়েছে? আয়া চৌধুরীর সাথে প্রিয়া ঝগড়া করেছে। আর রিয়া তো ঠিকই বলেছে, এত উঁচু থেকে পড়ছি, বাট ব্যথা পেলি না কিভাবে? এত কথা বলতে পারবো না, সামনে থেকে সরে যা রুষা। আজ আমি ওর মাথা ফাটিয়েই দিব, তারপর শান্ত হব। আচ্ছা পরে শাস্তি দিস, এখন ক্লাসে চল, নয়তো স্যার আমাদের কান ধরিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখবে। আর আজকে তুই কিন্তু আমার সাথে আমাদের বাসায় যাচ্ছিস। বিকালে প্রিয়ার মার অনুমতি নিয়ে প্রিয়াকে রওনা দিল রুষাদের বাড়ির উদ্দেশ্যে। প্রিয়া ওদের বাড়ি যেতেই সবাই প্রিয়াকে দেখে খুব খুশি হয়ে গেল। সবাই প্রিয়াকে পেয়ে গল্পের আড্ডার আসর জমিয়ে ফেলল। এই বলে রিশা প্রিয়াকে আর রুম দেখিয়ে দিয়ে শাওয়ার নিতে গেল। প্রিয়া এই বাড়িতে প্রায় আসতো রুষার সাথে, সবার সাথে বেশ মিশুক হয়ে গিয়েছে প্রিয়া, তাই তো সবাই তাকে চেনে। এদিকে প্রিয়া ফ্রেশ হয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎই একটা রুমে নজর আসতেই তৎক্ষণাৎ ইচ্ছে হলো রুমটা ঘুরে দেখবে বলে। আগের বার যখন এসেছিল তখন রুম তালা দেওয়া ছিল, তাই যেই ভাবা সেই কাজ। রুমের ভিতরে গিয়ে হাঁ হয়ে গেছে। রুমটা অন্য সব রুমের চেয়ে বেশ বড় এবং পরিপাটি। প্রিয়া বুঝতে পারছে না এটা কার রুম হবে। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে কেউ শাওয়ার নিচ্ছে। প্রিয়ার মনে উকি দিল, সম্ভবত এটা রুষার রুম হবে। এটা ভেবেই শয়তানি হাসি দিল প্রিয়া। তারপর সারা ঘোর দৌড়ঝাঁপ শুরু করে দিল, কখনো বিছানায় কখনো বেলকনিতে। প্রথম মাথায় আরেকটা শয়তানি বুদ্ধি নাড়া দিল প্রিয়ার। হঠাৎ করে প্রিয়া ওয়াশরুমের দরজায় লাথি মেরে লুকিয়ে গেল। প্রিয়ার উদ্দেশ্য আজ রুষাকে ভয় দেখিয়ে ছাড়বে। এদিকে আয়ান রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। কার এত বড় সাহস আয়ানের সাথে ফাইজলামি করার? শত ভেবেও কাউকে খুঁজে পেল না আয়ান। আবারও হঠাৎ লাঠির আওয়াজ শুনে শিওর হলো আয়ান। এবার আয়ানও প্রস্তুত। এদিকে প্রিয়া রুষার কোনো রেসপন্স না পেয়ে আবারও এক লাথি দিল। সঙ্গে সঙ্গে কেউ ধরে ফেলে প্রিয়াকে ওয়াশরুমের ভিতরে নিয়ে গেল। হঠাৎ এমন হওয়াতে কিছুই বুঝতে পারল না প্রিয়া। এই মুহূর্তে মনে পড়ছে সে কারো বুকের সাথে লেপ্টে আছে, তার সমস্ত শরীর ভিজে গেছে প্রিয়ার। প্রিয়া উপরের দিকে তাকিয়েই আটকে উঠল, এ তো সেই রাগে পুলিশটা। আর এদিকে অবাক চোখে তাকিয়ে আছে আয়ান। প্রিয়া এখানে কি করে আসলো কিছুতেই বুঝতে পারছে না আয়ান। দুটো নরনারী একে অপরের সাথে লেপ্টে আছে, কারো মুখে কোনো কথাই নেই। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। এদিকে প্রিয়ার শরীর ভিজে কাপড়ের উপর শরীরের ভাঁজ দৃশ্যমান হয়ে উঠেছে। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, আমি এখানে ইচ্ছা করে আসিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি। ছেড়ে তো দিবই, আগে বলো তুমি এই বাসায় আসলে কিভাবে? ওই আসলে আমি রুষার ফ্রেন্ড, রুষা আমাকে নিয়ে এসেছে। এবার ছাড়ুন আমায়, আমার শরীর জমে যাচ্ছে। আরে বোকা মেয়ে, এতে কান্নার কি আছে? ভালো হয়েছে এসেছো, তোমাকেই মিস করছিলাম। যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা। পরক্ষণে মনে হলো প্রিয়ার শরীরে ওড়না নেই, তাই আয়ান প্রিয়াকে ঝটফট ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদিকে প্রিয়া ছাড়া পেতেই লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়। প্রিয়া চলে যেতেই আয়ান ফিক করে হেসে দিল। এদিকে প্রিয়া দৌড়ে গিয়ে রুষার সাথে ধাক্কা খেলো। কিরে তুই কই থেকে দৌড়ে আসলি? এভাবে কেউ দৌড়ায়? আরে তোর শরীর ভিজা ভিজা কেন? আর বলিস না, ওই রুমটা তোর রুম ভেবে। তারপর সবটা খুলে বলল। এদিকে রুষার হাসি থামাইকে, আরে ওটা তো ভাইয়ার রুম। ভাইয়ার রুম মানে?
তোর ভাইয়া আসলো কোথা থেকে? যতদূর জানি তোর ভাই তো বিদেশে থাকে শুনেছিলাম। আর আয়ন চৌধুরী যে তোর ভাই, আগে বলিসনি কেন? তুই তো সব জানতি। আরে থামবি তো, এক নিঃশ্বাসে আর কত বলবি? যদি তখন আমি বলতাম আয়ন চৌধুরী আমার ভাই, তখন তুই বিয়েতে আসতিস না। হয়েছে, আর রাগারাগি করিস না। সবাই তোর জন্য ওয়েট করছে। কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি নিচে আয়, গেলাম আমি। এই বলে রুষা চলে গেল। প্রিয়া একটা বড় নিঃশ্বাস ছেড়ে তার রুমের দিকে অগ্রসর হলো। এদিকে আয়ান বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো। তারপর আলমারি থেকে ব্ল্যাক কালারের টি শার্ট বের করে পরে নিল। তখনই আয়ানের ফোন বেজে উঠল। আয়ান ফোন রিসিভ করে উপাস থেকে ভেসে এলো। স্যার, জাফর শিকদারের বিরুদ্ধে অল্প কিছু প্রমাণ জোগাড় করতে পেরেছি। আর আজকে পূর্ব দিকের যে জঙ্গলের রাস্তাটা আছে না, সেখান দিয়ে আজ রাতে জাফর শিকদারের কিছু অবৈধ মালামালের গাড়ি যাবে, খবর পেয়েছি। গুড। জাফর শিকদারের পিছনে আরো লোক লাগিয়ে দাও। জাফর শিকদারের 24 ঘন্টা কি করে না করে সব ইনফরমেশন আমার চাই। আর সন্ধ্যায় ফোর্স নিয়ে ওই জায়গাটা ঘিরে রাখো। ওকে স্যার। এই বলে কল কেটে দিল। আর রক্ত চক্ষু নিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, জাফর শিকদার, আস্তে আস্তে তোর সব ক্ষমতা আমি ছিনিয়ে নিব। তোকে পথের ফকির বানিয়ে যদি আমি তিলে তিলে না শেষ করতে পারছি, আমার নামও আয়ন চৌধুরী নয়। আমার কাকায়ের মৃত্যুর প্রত্যেকটা যন্ত্রণা আমি তোকে দিয়ে ছাড়ব। বলে চোখ মুছল আয়ান। তারপর গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে প্রিয়া গোলাপি রঙের একটা 3 পিস পরে নিচে নামলো। তখনই জেসিকা আপু ও প্রিয়াকে জড়িয়ে ধরল। খিরে মিষ্টি মেয়ে, জেসিকা আপুকে ভুলে গেছিস? আমি ভুলে গেলে কি আসতাম? তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি তো একদিন আমায় ভুলে যাবে। এই পাগলি, তোকে কে বললো বিয়ে হয়ে গেলে সবাই সবাইকে ভুলে যায়? আচ্ছা, সেসব কথা ছাড়ো। তোমাকে আন্টি ডাকছে, এখন যাও তো। জেসিকা চলে যেতেই প্রিয়া চেয়ারের উপর উঠে ফুল দিয়ে সাজাতে শুরু করলো। এই বাড়িতে সবাই প্রিয়াকে ভালোবাসে। এদিকে আয়ান শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। মা, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি, আসতে একটু লেট হবে। রেহানা বেগমও কোনো কিছুই বললেন না। এই বাড়িতে আয়ান মুখের উপরে কেউ কথা বলতে পারে না, তাই কেউ সাহস করে বলতেও পারছে না আজকে এমন একটা দিনে বাইরে না গেলে হয় না। আয়ান কথাটা বলে সামনে তাকাতেই চোখ পড়ে এক রমণীর উপর। রমণীর চুল নিয়ে খেলা করতে লাগলো বাতাস। বারবার মুখের উপর চুল উড়ে আসতেই বিরক্ত হচ্ছে প্রিয়া। মুখে একটি ফুল কামড়ে ধরে আছে প্রিয়া, আর 2 হাত দিয়ে সাজাতে ব্যস্ত। হঠাৎ আয়ান খেয়াল হলো চেয়ারটা ভালো মতো বসেনি, এক্ষুনি পড়ে যেতে পারে। যেই ভাবা অমনি প্রিয়ার পা ফসকে যায়। আয়ান ঝড়ের বেগে ছুটে ধরে ফেলে প্রিয়াকে। প্রিয়া চোখ খিচে আয়ানের শার্ট খামচে ধরে আছে। বাকিরা হা হয়ে তাকিয়ে আছে ওদের দিকে, আর কেউ কেউ মুখ টিপে হাসছে। আয়ান প্রিয়ার কাছে আসতেই এক অদ্ভুত অনুভূতি হয়, যে অনুভূতি তার চিরচেনা। ভাবতেই তার প্রিয়তমার কথা মনে পড়ে যায়। আয়ান প্রিয়াকে নিচে নামিয়ে বলতে শুরু করলো, এই মেয়ে, এতটা কেয়ারলেস কি করে হও তুমি? তোমাকে কে বলেছে এসব করতে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার। আর প্রিয়া আয়ানের যাওয়ার পানে তাকিয়ে বলতে লাগলো, তাহলে ওনার কি? তখনই রুষা এসে প্রিয়ার কাছে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলে উঠল, কি রে, সামথিং সামথিং মনে হচ্ছে। উফ, যা সিন ছিল না, জাস্ট দেখার মতো। রুশো খেপাবি না বলে দিলাম। এদিকে আয়ান ফোর্স নিয়ে অপেক্ষা করছে। তখনই দুটো ট্রাক এদিকে আসতে দেখেই ওরা ট্রাক দুটোকে থামায়। ট্রাকের ভিতরের গন্ডা নেমে আসে। এত পুলিশ দেখে ওরা পালাতে চেষ্টা করে, কিন্তু আয়ান ওদের পায়ে শুট করে দেয়। তারপর গুন্ডাগুলো মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে মদ নিয়ে মত্ত থাকা জাফর শিকদারের কানে যায় তার অবৈধ কারবার ধরা পড়ে গিয়েছে। কোন পুলিশ অফিসার নাকি ওদের ট্রাক সহ মালামাল আটক করেছে। শুনে জাফর শিকদারের মাথায় আগুন উঠে যায়। বড় বড় অফিসাররা জাফর শিকদারের গোলাম, সেখানে কার এত বড় সাহস জাফর শিকদারের বিরুদ্ধে যাওয়ার? এটা ভাবতেই অতীত মনে পড়ে যায় জাফর শিকদারের। জাফর শিকদারের পথে পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পলক চৌধুরী। তাকে টাকার লোভ দেখাতে গেলে গর্জে ওঠে পলক। শত চেষ্টা করেও তাকে কিনতে পারেনি জাফর, তাই তার পরিবার সহ গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয় জাফর। তবে কি তার কোনো বংশধর এমনটা করছে?
জাফর আর কিছু না ভেবে লোক লাগিয়ে দেয় ওই পুলিশ অফিসারের খোঁজ নিতে। ওকে, তার বংশ পরিচয় কি? ইতিমধ্যে খবরের কাগজে, টিভির নিউজ চ্যানেলে, গোটা ইন্টারনেট দুনিয়ায় খবর ছড়িয়ে গেছে বিশিষ্ট ব্যবসায়ী জাফর শিকদারের অবৈধ মালামালের 2টি ট্রাক সহ আটক করেছেন পুলিশ অফিসার আয়ান চৌধুরী। প্রেস মিডিয়া জড়ো করেছে জাফর শিকদারের বাড়ির নিচে। এদিকে আয়নের মা মাথায় হাত দিয়ে বসে আছে। আয়ান ছোটবেলা থেকেই অনেক জেদি, সে যেটা বলবে তা করেই ছাড়বে। ছেলেদের চিন্তায় মগ্ন গোটা ফ্যামিলি। এদিকে প্রিয়া আর রুষা গালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা রুষা, তোর ভাইয়াটা এমন কেন বলতো? আমার ভাই কেমন? কেমন একটা নিরামিষ টাইপের, গম্ভীর মুখ। এমন একটা দিনে কই বাড়িতে থাকবে তা না করে নিজের চাকরির পেছনে ছুটছে। যেমন মনে হয় ওনার জীবনে কখনো আনন্দের ছোঁয়াই পায়নি। ভাইয়া আগে এমন ছিল না, খুবই হাসি খুশি একটা মানুষ ছিল, কিন্তু হঠাৎ এক দমকা হওয়ায় সবকিছু পাল্টে গেল। ওই রুষো, বল না বল না, আরে কি হয়েছিল? ওই দেখ ভাইয়া আসছে, এখন না পরে বলবো। যাই হোক না কেন, আমি আবার ওনার মধ্যে হাসি খুশি ভাবটা জাগিয়ে তুলবো, নয়তো আমার নামও প্রিয়া রহমান নয়। আয়ান এসে গট গট করে রুমের দিকে পা বাড়ালো। অনেক ক্লান্ত লাগছে, তবুও চোখে মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। পেছন থেকে রেহানা বেগম বলে উঠলো, আয়ান ফ্রেশ হয়ে খেতে আয়। আয়ান না থেমে বলে উঠলো, ঘরে পাঠিয়ে দিও। এদিকে প্রিয়া অজান্তেই অভিমান করে বসে রইল। এতক্ষণ যাবৎ আয়ানকে দেখবি বলে সোফায় বসেছিল, কিন্তু আয়ান একবারও প্রিয়ার দিকে তাকায়নি পর্যন্ত। এত নিরামিষ কেন লোকটা? এসব ভাবতে ভাবতেই প্রিয়া জেদ করে বসলো আর কখনো আয়ানের সামনেই যাবে না। এদিকে আয়ান রুমে এসেই আয়নার সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়ি খুলতে ব্যস্ত হয়ে পড়লো। তখনই আয়ানের ফোন বেজে উঠলো। আয়ান ফোনটা তুলে দেখলো আননোন নাম্বার। অজান্তেই আয়ানের মুখে ফুটে উঠলো ডেভিল হাসি। আয়ান দেরি না করে ফোনটা রিসিভ করে। আমি জাফর শিকদার বলছি। বিশিষ্ট ব্যবসায়ী জাফর শিকদার, যার কাণ্ড কারখানার কথা এখন দেশ বিদেশে সমালোচনা হচ্ছে, তাই তো? এই আয়ান চৌধুরী, সাপের লেজে পা দিয়ে তুই বড়ই ভুল করেছিস। তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আমার রাস্তা থেকে সরে এসে আমার গোলাম হ, নয়তো তোর কাকা পলক চৌধুরীর মতো তোর গোটা ফ্যামিলিকে আমি। হাসি থামিয়ে জাফর বলতে লাগলো, তুই কি ভেবেছিলি আমি তোর পরিচয় জানতে পারবো না? আর তুই সব ছোটখাটো ব্যাপার আমি জাফর শিকদার টুটকিতে থামিয়ে দিতে পারি। আগে জানতাম মানুষ নাকি মৃত্যুর 40 দিন আগে তার মৃত্যুর খবর পেয়ে যায়, এখন দেখছি ঠিক তাই। জাফর শিকদার, তুই তোর দিন গোনা শুরু করে দে। ঠিক 40 দিন, ঠিক 40 দিনের মাথায় তোর সামনে মৃত্যুর দ্রুত আশ্রয় হয়ে দাঁড়িয়ে থাকবো আমি। পারলে আমার হাত থেকে বেঁচে ফিরিস। এই বলে যে ফোন রাখতে যাবে, এই আয়ান চৌধুরী, আমার সাথে লাগতে এসে তুই বড় ভুল করেছিস। এবার দেখ তোর পরিবারের হাল কি করি আমি। আগে তোর গোটা পরিবারকে তোর চোখের সামনে ধ্বংস করব, তারপর তোকে মারব। কালকে নাকি তোর কাকাতো বোনের গায়ে হলুদ, পারলে বোনের ইজ্জত রক্ষা করিস। এদিকে আয়নের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মুহূর্তেই এক মায়াবী চেহারা মনে পড়তেই সব রাগ উঠাও। মুচকি হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আয়ান। এদিকে প্রিয়া আয়ানের রুমে গুটি গুটি পায়ে খাবার নিয়ে আয়ানের রুমের দিকে অগ্রসর হলো। ভেবেছিলাম আর এই নিরামিষের সামনেই যাব না, আমি যা ভাবি কেন তার ঠিক উল্টো দিকটাই হয় আল্লাহই জানে। এইসব ভাবতে ভাবতেই আয়ানের রুমে প্রবেশ করলো প্রিয়া। ঘরে আয়ানকে দেখতে না পেয়ে হাফ ছেড়ে বাঁচলো। খাবার রেখে উল্টো দিকে ফিরে যে চলে যাওয়ার জন্য পা বাড়াবে, অমনি ড্রেসিং টেবিলের সামনে একটা চকলেট বক্স রাখা দেখতে পেয়ে থেমে গেল প্রিয়া। প্রিয়া চকলেট দেখে লাফিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই মনে হলো অন্যের জিনিসে হাত দেওয়াটা কি ঠিক হবে? যদি ওই নিরামিষটা চোর মনে করে, আচ্ছা একটা চকলেট খেয়ে নেই, পরে বলে দিবনে। এই ভেবে ফিক করে হেসে দিল প্রিয়া। পিলু পিলু পায়ে চকলেট বক্স একটা চকলেট মুখে পুরে নিল প্রিয়া। এদিকে আয়ান খালি গায়ে পরনে শুধু একটা তোয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়া চকলেট খাওয়া দেখছে আর মুচকি মুচকি হাসছে। প্রিয়া খেতে খেতেই হঠাৎ আয়ানকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। হাত থেকে চকলেট বক্সটা ফেলে দৌড় দিয়ে যেই বের হতে নিবে, তার আগেই আয়ান
দৌড়ে গিয়ে দরজা লক করে ফেলে। হঠাৎ আয়ান সামনে এসে পড়ায় আয়ানের বুকের উপরে গিয়ে পড়ে প্রিয়া। আয়ানের জিম করা বডিতে ফোঁটা ফোঁটা পানি এখনো লেগে আছে। আয়ান ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, এই পিচ্ছি, আমাকে দেখে পালাচ্ছ কোথায়? কই পালাচ্ছি? আমি তো আপনার খাবার দিতে এলাম। আমার খাবার দিতে এসেছো নাকি খাবারের অজুহাত দিয়ে আমাকে দেখতে এসেছো? আজকাল রুষার ফোন দিয়ে আমাকে জ্বালাতন করছো। ড্রয়িং রুমে তাকাইনি বলে গাল ফুলিয়ে বসে থাকো, যখন তখন আমার রুমে ঢুকে পড়ো। এসব কি যেমন আমার বিয়ে করা বউ? এদিকে মারাত্মক লজ্জায় কুকড়িয়ে আছে প্রিয়া। এই ফাজিল ব্যাটা জানলো কি করে আমি রুষার ফোন দিয়ে ওনাকে ফোন দিয়েছি? কি বলছেন এসব আবল তাবল? আমাকে যেতে দিন। আয়ান একবার ঘড়ির দিকে তাকিয়ে প্রিয়াকে বলে উঠল, যাচ্ছ যখন চকলেট বক্সটা নিয়েই যাও। এই বলে জামা কাপড় নিয়ে আয়ান ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে প্রিয়া চকলেট বক্সটা পেতেই খুশিতে চিকচিক করে উঠল। ড্রয়িং রুমে এতদিন বাদে চৌধুরী বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। আগে যেন এই আনন্দটা কোথায় যেন মিলিয়ে গিয়েছিল। প্রিয়া বাড়িতে আসার পর সবার মুখে হাসি ফুটে রেখেছে। কারো মুখে গোমড়া দেখলে প্রিয়া সেই মানুষটাকে হাসানোর জন্য উঠে পড়ে লেগে যায়। আজ প্রত্যেকটা মানুষ মন খুলে হাসছে, হইচই করছে, যেন তাদের সাথে আজ বাড়িটাও হাসছে। সবাই এই আনন্দটার মাঝে ভুলে গেছে আয়ান এইসব সহ্য করতে পারে না। হইচই একদমই পছন্দ না আয়ানের। আয়ান ফোনে কথা বলতে বলতে নিচে নামতেই সবাই চুপ হয়ে গেল। এখন কেমন যেন জনমানবহীন লাগছে প্রিয়ার কাছে। সবাই হঠাৎ এমন চুপ হয়ে যাওয়াতে প্রিয়া ওদের দৃষ্টি আকর্ষণ করে উপরে তাকাতেই দেখলো একজন সুদর্শন পুরুষ, জিম করা বডি, সাদা টি শার্ট পরা, কার সাথে যেন কথা বলছে। বাতাসে সেই মানুষটির সিল্কি চুলগুলো দুল খাচ্ছে। হঠাৎ আয়ান কথায় কথায় মুচকি হাসলো, গাল দুটো পুরো লাল হয়ে আছে। প্রিয়ার তৎক্ষণাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সবাইকে হাসানোর। প্রিয়া রুষাকে চোখ মারতেই দুজন হাততালি দিতে দিতে বলে উঠল, টমেটো লাল, কাঁচামরিচ ঝাল, সবচাইতে ভালো লাগে তোমার দুটো গাল। বলেই গালে হাত দিয়ে প্রিয়া আয়ানের দিকে তাকালো। প্রিয়ার কথা শুনে সবাই সজোরে হেসে দিল। এদিকে আয়ান রুষা আর প্রিয়াকে এসব বলতে দেখে ভোরকে ওদের দিকে তাকিয়ে রইল। আয়ানের এমন চাহনি দেখে সবার হাসি মুখে খানা মলিন হয়ে গেল। পুরো 2 মিনিট সবাই চুপচাপ। আয়ানের সেই অবস্থাতেই দাঁড়িয়ে হঠাৎ নিজেই জোরে হেসে দিল। আয়ানকে হাসতে দেখে সবাই জোরে চিৎকার দিয়ে বলে উঠল, হেসেছে। এই প্রথম আয়ান সবার সাথে তাল মিলিয়ে হাসলো। হঠাৎ আয়ানের চোখ ছলছল করে উঠল। কোনো মতে নিজেকে সামলিয়ে আয়ান দ্রুত পায়ে হেঁটে বাইরে বেরিয়ে গেল। আজ বড্ড বেশি কষ্ট হচ্ছে আয়ানের। নিজের প্রিয়তমার মুখটা বারবার ভেসে উঠছে। প্রিয়া যেভাবে খিলখিল করে হাসে ঠিক সেভাবেই তার প্রিয়তমা খিলখিল করে হাসত। বুকের ভিতর পাথর চাপা দিয়ে বাইক স্টার্ট দিল। খুব স্পিডে বাইক চালিয়ে অনেকটা দূরেই চলে এসেছে। বাইকের ব্রেক কষল। এভাবে ব্রেক কষায় তাল সামলাতে না পেরে প্রিয়া আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান প্রিয়াকে এইখানে ভেবে দেখে কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তুমি এখানে কিভাবে আসলে? কেন, আপনি যখন আসলেন তখনই তো। আপনাকে এভাবে বাইরে বেরিয়ে যেতে দেখে আমি ছোট্ট এসে আপনার বাইকে এসে বসে গেলাম। আপনি কি বোকা? আস্ত একটা মানুষকে পিছু করে নিয়ে এলেন, বলতেই পারেন না। কেন এসেছো এই রাত্রিবেলায়? এখন যদি আমাকে মেরে তোমাকে অন্য কেউ তুলে নিয়ে যায়? আমি জানি তো আপনি একাই 100 জনকে মেরে যেভাবেই হোক আমাকে বাঁচাবেন। আপনার সাথে থাকলে আমার কোনো ভয় নাই। আয়ান ঠোঁটে কামড়ে হেসে বলে, এতই বিশ্বাস করো আমায়? বিশ্বাস করি কিনা জানি না, আমার কেন জানি না মনে হয় আপনি সাথে থাকলে কেউ স্পর্শও করতে পারবে না। যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা বলেই আয়ান হেসে দিল। আয়নের বুকে কিলঘুষি মারতে মারতে বলে উঠল, আপনি পচা, কথা বলেন না কেন? আমার কেমন কেমন যেন লাগে। আয়ান আরেকটু লজ্জা দেওয়ার জন্য দুষ্টুমি স্বরে বলে উঠল, কেমন কেমন লাগে বউ? প্রিয়া এবার কেঁদে দিল। আমি বাড়ি যাব। আয়ান কপাল কুঁচকে বলে উঠল, তাহলে এসেছো কেন? আপনি পচা, কথা বলেন কেন? আমার কেমন কেমন যেন লাগে। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। এটা বলেই আয়ান পেট চেপে হাসা শুরু করে দিল। প্রিয়া মুখ বেঁকিয়ে আয়ানকে ভেঙচি কাটলো।
আচ্ছা চলেন তাহলে ওখানে বসি। আয়ান আর প্রিয়া উল্টো দিকে ঘুরে পিঠে পিঠ ঠেকিয়ে বসলো। চাঁদের কিরণে চারপাশটা ভরে আছে, চারদিক ছড়িয়ে রয়েছে হাজারো জোনাকি পোকা। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে প্রিয়া আর আয়ান। প্রিয়া রাতের বেলায় এত সুন্দর জায়গায় আসেনি কোনোদিন। রাতে তো দূরের কথা, দিনের বেলায় বেরোতেই দেয় না প্রিয়ার মা। আয়ান একটু উঠে একটা জোনাকি পোকা ধরে প্রিয়াকে দিকে এগিয়ে দিল। প্রিয়া ওটা হাতে নিতেই উড়ে চলে গেল। আয়ান এবং প্রিয়া দুজনেই ফিক করে হেসে দিল। তখনই হঠাৎ পেছন থেকে কেউ আয়ানকে লাথি মেরে ফেলে দিল আর প্রিয়ার চুলের মুঠি ধরে দাঁড় করালো। প্রিয়া ব্যথায় কুকরিয়ে উঠল। আয়ান সামনে তাকাতেই চোখ রক্তবর্ণ ধারণ করলো। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। আয়ান উঠে গিয়ে সবার আগে প্রিয়াকে যে লোকটি চুলের মুঠি ধরেছিল তার নাক বরাবর ঘুষি মারল। লোকটি দূরে গিয়ে ছিটকে পড়ল। সেখানে মোট 10 জন ছিল। আয়ানের দিকে আরো 2টি লোক দৌড়ে এগিয়ে এলো। আয়ান দৌড়ে গিয়ে লোক দুটির হাত মুচড়ে ধরে পেট বরাবর লাথি মারল। এবার বাকিরা একসাথে আয়ানের দিকে তেড়ে এলো। আয়ানের প্যান্ট থেকে বেল্ট খুলে সব কটাকে আয়ানের স্টাইলে মারতে শুরু করলো। পিছন থেকে হঠাৎ কেউ আয়ানকে ছুড়ে যেই আঘাত করতে যাবে অমনি আয়ান লোকটির হাত মুচড়ে ধরে লোকটির গলায় ছুরি চালিয়ে দেয়। এটা দেখে বাকিরা ভয় পালিয়ে যায় আর সেই লোকটির দেহটা পড়ে আছে। তখনই লোকটির পকেটে ফোন বেজে ওঠে। আয়ান লোকটির ফোন রিসিভ করতেই, কিরে কাজ খতম করেছিস তো? বেচারা এসেছিল আমার সাথে লাগতে। পাছা কুত্তা শুধুই খেউ খেউ করতে পারে আর সিংহের একটা গর্জনে পুরো দুনিয়া কেঁপে ওঠে। আর তুই তোর পোষা কুকুরকে পাঠিয়েছিস সিংহের সাথে লড়াই করতে। আমার শুধু আফসোস হচ্ছে তোর উপর, এগুলোকে শুধুই গিলতেই পেরেছিস, বাট কোনো কাজ করাতে পারলি না। উপাস থেকে জাফর শিকদার এক আছাড়ে ফোনটা ভেঙে ফেলল। আয়ান এক ডিল দিয়ে নদীতে ওই লোকটার ফোন ফেলে দিল আর কাউকে ফোন দিয়ে বলল লাশটা সরিয়ে ফেলতে। আয়ান আর দেরি না করে প্রিয়ার কাছে দৌড়ে গেল। প্রিয়া এসব কাটাছেঁড়া একদম সহ্য করতে পারে না, তাই ভয়ে চোখ বন্ধ করে আছে আর বিড়বিড় করছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই প্রিয়া, প্রিয়া আমি আছি তো, তোমাকে কেউ মারতে পারবে না। দেখো আমার দিকে তাকাও। আয়ানের স্পর্শে আয়ানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল প্রিয়া। আমাকে ছাড়বেন না প্লিজ, আমার খুব ভয় করছে। আয়ান প্রিয়ার অবস্থা বুঝতে পেরে প্রিয়ার চোখে হাত রেখে বাইকের সামনে নিয়ে এলো যাতে এই লাশটা আর প্রিয়াকে দেখতে না হয়। তারপর আয়ান বাইক স্টার্ট দিয়ে রওনা হলো বাসার উদ্দেশ্যে। সারা রাস্তায় প্রিয়া আয়ানের কাছেই মাথা রেখে চুপটি করে বসে রইল। আয়ান বাড়ি পৌঁছাতেই বাইক থামায়। এদিকে প্রিয়া আয়ানের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আয়ান প্রিয়াকে ডাক দিতেই ঘুম ঘুম চোখে বাইক থেকে নেমে গেল প্রিয়া। আয়ান বাইক পার করে এসে দেখলো প্রিয়া এখনো একই জায়গায় দাঁড়িয়ে ঝিমোচ্ছে। আয়ান প্রিয়ার কাঁধে হাত রাখতেই প্রিয়া আয়ানের বুকের উপর লুটিয়ে পড়ে। আয়ান প্রিয়াকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এতক্ষণ মাথা নিচু করে ওদের জন্য অপেক্ষা আর চিন্তায় মগ্ন ছিল সবাই। আয়ান সবার সামনে দিয়ে প্রিয়াকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওদেরকে এইভাবে আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায়। সবাই কৌতূহল নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আয়ানকে কারো কিছু জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। প্রিয়ার থেকে না হয় সকালেই জেনে নিবে ওরা, এই ভেবে যে যার রুমে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে প্রিয়ার ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবাই প্রিয়াকে কাল রাতের কোথায় কি হয়েছিল, কি করেছিল এটা ওটা জিজ্ঞেস করতেই থাকে। কাল রাতের কথা মনে পড়তেই প্রিয়া একটা ঢোক গেলে, তারপর স্বাভাবিকভাবেই বলল কাল রাতে ওরা একটু ঘুরতে বেরিয়েছিল। সবটা ওদের খুলে বলে শুধু মারামারির ব্যাপারটা চেপে যায়। বুঝলাম, কিন্তু তুই রুমে কিভাবে গেলি জানিস তো? কিভাবে? এই আসলেই তো আমি তো বাইকে ছিলাম, তাহলে রুমে গেলাম কি করে? আয়ান ভাইয়ার কোলে করে, কারণ তুই তো ঘুমিয়ে গিয়েছিলি। এটা শুনে প্রিয়ার চোখ কপালে, লজ্জায় লাল হয়ে আছে প্রিয়া। ছি, সবার সামনে দিয়ে উনি এইভাবে কোলে নিতে পারলো? এখন এরা কি ভাববে কে জানে। আজ চেচিকা আপুর গায়ে হলুদ, চারিপাশে হইচই, মেহমানে পুরো চৌধুরী বাড়িটা গমগম করছে। তখনই বাড়িতে একটি মেয়ে প্রবেশ করলো। মেয়েটা আসতেই আয়নের মা রুষা জেসিকা মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি সবাইকে জড়িয়ে ধরে হেসে হেসে কথা বলছে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, হাসলে গালে টোল পড়ে, চুলগুলো কোমর পর্যন্ত, অনেক স্মার্ট একটি মেয়ে।
রহিম চাচা মেয়েটির লাকেজ উপরের রুমে নিয়ে গেল। আচ্ছা আন্টি, আয়ান কোথায় দেখছি না যে? ভাইয়া তো রুমে ঘুমাচ্ছে। ইস, ভাইয়া যদি জানতো তুমি এসেছো সারপ্রাইজ হয়ে যাবে। ওই ফাসিলটার ঘুম একমাত্র তুমি নষ্ট করতে পারো। যাও তো, ভাইয়াকে গিয়ে চমকে দিয়ে আসো। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে আয়নের রুমের দিকে পা বাড়ালো। সেদিকে অবাক চোখে তাকিয়ে আছে প্রিয়া। আর মেয়েটাই বা কে জানতে রুষাকে জিজ্ঞেস করলো প্রিয়া। এই রুষো, এই মেয়েটা কে রে? ও, তোকে তো বলাই হয়নি, ওটা হচ্ছে তৃষা আপু, ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাইয়ের বিদেশে ওদের ভার্সিটিতে দেখা হয়। শুনলাম প্রথম নাকি ওদের মাঝে লাইব্রেরিতে কি নিয়ে ঝগড়া হয়েছিল। তারপর একে অপরের উপর সাপে নেউলে সম্পর্ক ছিল। আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, এরপর ভালোবাসা। তৃষা আপু ভাইয়ার 1 ইয়ার নিচে ছিল। এখন লেখাপড়া শেষ আপুর। জেসিকা আপুর বিয়ের পর ওদের বিয়ের তারিখ ঠিক করা হবে শুনলাম। মুহূর্তে প্রিয়ার সব অনুভূতি ধুলোয় মিশে গেল। মনের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে প্রিয়ার। প্রিয়া অনেক কষ্টে নিজেকে শান্ত করে রুষাকে বলল, সত্যি রুষো, তাহলে একসাথে তো দুটো বিয়ে খেতে পারবো। ঠিক বলেছিস প্রিয়া, এবার তোকে আমার কাছে অনেক দিন থাকতে হবে। তোকে সহজে ছাড়ছি না কিন্তু। প্রিয়ার বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কেন বুঝতে পারছে না প্রিয়া। প্রিয়া আর থাকতে পারছে না এখানে, ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। তাই প্রিয়া রুষাকে বলল, আমি আমার রুমে যাচ্ছি, আম্মুর সাথে একটু কথা বলে আসি। তখনই রেহানা বেগম রুষাকে বলে উঠল, এই রুষা, তোর ভাইকে কফিটা দিয়ে আয় তো। সকালবেলা কফি না পেলে জানিসই তো ছেলেটা কি করে। আমার তখন একটু মনে নেই, নয়তো তখন তিশাকে দিয়ে পাঠিয়ে দিতাম। আমু প্লিজ, এখন আমি যেতে পারবো না, হাতে নেল পলিশ দিচ্ছি। প্রিয়া নাকি এখন উপরে যাবে, ওকে দিয়ে পাঠিয়ে দাও। আমি মানে আমি কেন? এখন কি ওই রুমে যাওয়া ঠিক হবে? আমাকে একটু সাহায্য করো না মা, হাতে প্রচুর কাজ। আর তুমি তো উপরে যাবে, একটু একটু আন্টির হেল্প করতে পারবে না? প্রিয়া আর না করতে গিয়েও পারল না। এদিকে তিশা এসেই জানালার পর্দা সরিয়ে ফেলে। এতে আয়ন ঘুমের মাঝে ভ্রু কুচকায়। পরক্ষণে আয়নের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। অস্পষ্ট সুরে বলে উঠল তিশু। তিশা এবার এগিয়ে গিয়ে আয়নের বুকে একটু পরপর খোঁচা মারছে। আয়ন এক টানে তিশাকে নিজের বুকের ফেলে বলে উঠল, আয়ান, হচ্ছে কি? ছাড়ো বলছি, দরজা খোলা, কেউ এসে পড়বে। আমার রুমে কারো আসার সাহস নেই। তো ম্যাডাম, আপনি নাকি বিয়েতে আসবেন না? আমার ননদের বিয়ে বলে কথা, আমি আসবো না? আর কেমন দিলাম সারপ্রাইজ? আয়ন কিছু বলতে যাবে, তখনই প্রিয়া রুমে ঢুকে পড়ল। তিশাকে আয়নের বুকের উপর দেখে প্রিয়া মুখ ঘুরিয়ে নিল। হোয়াট ননসেন্স, নক করে আসতে পারো না? আসলে আমি দুঃখিত, দরজা খোলা ছিল তাই। তিশা চোখ বন্ধ করে বলে উঠল। প্রিয়া কফিটা রেখে এক প্রকার দৌড়ে বাইরে বেরিয়ে যায়। পিছন থেকে আয়ান প্রিয়াকে ডাকে, কিন্তু প্রিয়া শুনেও না শোনার ভান করে দৌড়। প্রিয়া চলে যেতেই আয়ান রেগে বলে উঠল, এটা কেমন ব্যবহার তিশা? ওই মেয়ের জন্য এখন তুমি আমাকে চার্জ করছো আয়ান? আয়ান কিছু না বলে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়া এক প্রকার দৌড়ে এসে বালিশে মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এত কষ্ট কেন হচ্ছে প্রিয়ার জানা নেই। প্রিয়া নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বেহায়া মন তো আর শান্ত হবার নয়। হঠাৎ প্রিয়ার নাকে এক চিরচেনা পারফিউমের গন্ধ আসছে। প্রিয়া মাথা তুলে তাকাতেই তার অতি পরিচিত মানুষ স্বয়ং আয়ান তার সামনে দাঁড়িয়ে। আয়ান ঠোঁট কামড়ে হেসে পকেটে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া ঝটপট চোখ মুছে উঠে বসলো। আপনি এখানে? তার আগে বলো তুমি কাঁদছো কেন? বলেই সোফায় পা তুলে বসলো। ওই কাঁদছিলাম, বাড়ির সবার কথা মনে পড়ছে তাই খারাপ লাগছে। মিথ্যা বলছো কেন? তুমি যে তিশার জন্য জেলাস ফিল করছো আমি বুঝি না মনে করেছো? কি সব আবল তাবল বকছেন? আমি জেলাস হব কেন? তাছাড়া তিশা আপু আপনার হবু বউ। বুঝি বুঝি।
আর আমার মতো একজন হ্যান্ডসাম ইয়াং ছেলের প্রেমে পড়াটাই স্বাভাবিক। আল্লাহ, আর কত কি যে দেখবো। আজকাল আমার জন্য পিচ্চি মেয়েরাও কাঁদে। আপনি লজ্জা করছেন এসব বলতে? আপনি যখন তখন অন্য একটা মেয়ের রুমে আপনি ঢুকতে পারবেন না। আপনি এখান থেকে যান, আপনার মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না। আপনার হবু বউ আছে, তাকে গিয়ে বলুন এসব কথা। তখনই হুড়মুড় করে রুষা আর তিশা ঢুকলো। আয়ানের বাচ্চা, এত সুন্দর অভিনয় করলাম আর তুই 4000 টাকা দিলি? আরো 1000 টাকার বের কর, নয়তো খবর আছে। কাজটা কিন্তু ঠিক হয়নি ভাইয়া। আমি আমার ফ্রেন্ডকে কষ্ট দিতে আনিয়ে বানিয়ে একটা লাভ স্টোরি গল্প বললাম, আর তুমি কিনা আমাদের 4000 টাকা দিলে। আরো 1000 টাকা বের করো বলছি, নয়তো প্রিয়াকে বলে দিব তুমি আমাদের দিয়ে সব মিথ্যে বলিয়েছো। আয়ান কপালে হাত দিয়ে বলে উঠল, প্রিয়ার এখনো জানা বাকি আছে। যা ভেবেছিলাম তাদের বাকি টাকা দিয়ে দিব, এখন সব টাকা মায়েরে আর পাবি না, যা। এদিকে সব শুনে প্রিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিশা প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, প্রিয়া তুমি বলো না আয়ানকে আমাদের পাওনা টাকা দিয়ে দিতে। প্রিয়া বলে উঠল, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর রুষা বলে উঠল, আসলে তিশা আপু হচ্ছে আমাদের ফুপির মেয়ে, আর ভাইয়া বলেছিল আমাদের তোর সামনে এই অভিনয়টা করতে, বিনিময়ে আমাদের 5000 টাকা দিবে। এদিকে আয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে মাথা চুলকাতে ব্যস্ত। আয়ান ভাবছে যার কপালে এমন বোন আছে তার পদে পদে বিপদ আছে। তিশা প্রিয়ার দিকে মুখ ফিরিয়ে কানে ধরে সরি বলে। হঠাৎ তিশা খপ করে আয়ানের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে দৌড়। ওরা চলে যেতেই আয়ান দরজা লক করে দিল। এদিকে প্রিয়া মারাত্মক লজ্জায় লাল হয়ে আছে। এখন প্রিয়ার কেমন প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারছে না। ইস, যদি আন্টির কাছে একবার প্রিয়া তিশার ব্যাপারে জিজ্ঞেস করত, তাহলে হয়তো আয়ান প্রিয়ার দুর্বলতা জানতে পারত না। এদিকে আয়ান মুচকি হেসে আলতো করে প্রিয়ার 2 গাল উঁচু করে ধরল। সাথে সাথে প্রিয়া কেঁপে উঠল। সরি প্রিয়া রানী, আপনি যে এত কষ্ট পাবেন জানতাম না। আর কাল রাতে আমার ঘুম হয়নি। আমার হিংস্রতা দেখে যদি ভয় পেয়ে আপনি দূরে সরে যান, তাই এই নাটকটা সাজানো আপনার প্রতিক্রিয়া বোঝার। এখন আমি আসি, আর এসে যাতে না দেখি মুখ ফুলিয়ে বসে আছেন। এই বলে আয়ান চলে গেল। আয়ান চলে যেতেই প্রিয়ার উড়া ধুরা নাচ দেখে কে। সারাদিন তিশা, প্রিয়া আর রুষা খুনসুটি আর নাচ প্র্যাকটিস করে কাটিয়ে দিল। সন্ধ্যায় অবশেষে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। চারিদিকে চলছে ফুল স্পিডে মিউজিক। আজ জেসিকাকে হলুদের শাড়ি কাঁচা ফুল দিয়ে সাজানো হলো। এদিকে রুষা, প্রিয়া আর তিশা ম্যাচ করে শাড়ি ও 3 জন একই রকম ভাবে সেজেছে। প্রিয়া আর তিশা মিলে জেসিকা আপুকে স্টেজে বসিয়ে দিল। আয়ান আগে থেকেই নিচে ছিল। প্রিয়াকে দেখে হা হয়ে গেল। এদিকে প্রিয়া এই প্রথম আয়ানকে পাঞ্জাবিতে দেখে চোখ ফেরাতেই পারছে না। আয়ানের জিম করা বডিতে পাঞ্জাবিটা মানিয়েছে বেশ। প্রিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ান প্রিয়াকে চোখ মেরে দেয়। এদিকে আয়ানের ফ্রেন্ড মারুফ প্রিয়াকে দেখে প্রথম অবাক হলেও পরে রুষার থেকে সব জেনে নেয়। শুরু হয় হলুদের অনুষ্ঠান। রুষা, প্রিয়া আর তিশা 3 জন মিলে নাচতে শুরু করে দেয়। আয়ান এই প্রথম প্রিয়াকে এত সুন্দর করে নাচতে দেখে। সবাই 3 জনের এত সুন্দর নাচ দেখে ভিডিও করা শুরু করে দেয়। এদিকে আয়ান আর তার বন্ধুরা মিলে ওদের দিকে ফুলের পাপড়ি ছড়ে। প্রিয়া, তিশা আর রুষার নাচ শেষে হতেই মিউজিক থেমে যায় আর সবাই হাততালি দিতে থাকে। আয়ান আর তার বন্ধুরা মিলে স্টেজে উঠতেই দেখে প্রিয়া আর তিশা, রুষা ওদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আয়ান স্টেজে উঠতেই মিউজিক অন করতে হাতে ইশারা করে। সাথে সাথে মিউজিক অন হয়ে যায়। আয়ান আর আয়ানের ফ্রেন্ডরা নাচ দেখে কে। স্টেজে বড় ধরনের একটা তুফান বয়ে যায়। বাকি মেয়েরা তো আয়ানের উপর মারাত্মকভাবে ক্রাশ খায়। প্রিয়া, তিশা আর রুষা এই প্রথম আয়ানের নাচ দেখে ফিদা হয়ে যায়। এদিকে আয়ান আর আয়ানের ফ্রেন্ডরা নেচে স্টেজ ভেঙে ফেলে। হঠাৎ আয়ান লাফ দিয়ে স্টেজ থেকে নেমে যায় আর ফোন নিয়ে বাইরে চলে যায়। তিশা প্রিয়াকে জিজ্ঞেস করলো, প্রিয়া রানী, আয়ান কোথায় গেল এভাবে, জানো কিছু? কি জানি, ওনার মিনিটে মিনিটে মুড সুইং হয়, হয়তো জরুরি কোনো কাজে গেছেন। তখনই রুষা এসে তিশা আর প্রিয়ার গালে হলুদ ছুঁয়ে দিল। এদিকে প্রিয়ার কোনো কিছুতেই মন বসছে না।
সবাই আনন্দ করতে ব্যস্ত, শুধু প্রিয়া দরজার দিকে তাকিয়ে আছে আয়ান ফিরবে সেই আশায়। আধা ঘন্টা পর আয়ানকে দেখতে পেল প্রিয়া, তাই দৌড়ে গিয়ে আয়ানের গায়ে হলুদ ছুঁয়ে দিল। তখনই প্রিয়ার খেয়াল হয় আয়ানের চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তাই প্রিয়া আয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ঠোঁট কাটলো কি করে? আর ওভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছেন? কোথাও না প্রিয়া রানী, শুধু কয়েকটা অমানুষকে মানুষ বানিয়ে এসেছে বলেই আয়ানের গালে দিয়ে প্রিয়ার গালে হলুদ মাখিয়ে দিল। পরপরই আয়ান উপরে চলে গেল ফ্রেশ হতে। এদিকে প্রিয়া একটা ঢোক গিলল। প্রিয়া বুঝতে পারছে আজকে ও আয়ান মারামারি করে এসেছে, আজকেও আয়ান হিংস্র হয়ে উঠেছে। প্রিয়ার মন নাড়া দিল কারা আয়ানের পিছে এইভাবে পড়ে আছে, প্রিয়াকে জানতেই হবে। ওদিকে জাফর শিকদারের কানে এলো এবারও তার লোকেরা আয়ানের কিছুই করতে পারল না। সবকটাকে আয়ান আজ জীবিত ছাড়েনি। শুনে জাফর শিকদার মদের বোতল ছুড়ে মারে ফ্লোরে। জাফর শিকদার এবার প্রিয়ার ব্যাপারে খোঁজ নিতে বলে। জাফর শিকদার বুঝতে পারছে আয়ানের দুর্বলতা প্রিয়া। কান টানলে মাথা আসে বলে জাফর শিকদার শয়তানি হাসি দিল। অবশেষে হলুদের অনুষ্ঠান শেষে যে যার রুমে ঘুমাতে চলে গেল। ক্লান্ত থাকায় যাওয়ার আগে বেহায়া চোখ দুটো আয়ানকেই খুঁজে বেরিয়েছিল। এদিকে আয়ান আকাশের পানে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। পিছন থেকে মারুফ বলে উঠল, আয়ান ঘুমাবি চল, এত জেগে থাকলে শরীর খারাপ করবে। আয়ান দীর্ঘ একটা শ্বাস ফেলে বলে উঠল, যেদিন থেকে আমার প্রিয়তমাকে হারিয়েছি সেদিন থেকেই আমার চোখে ঘুম নেই। এটা আমার নিত্যদিনের কাজ। তুই গিয়ে শুয়ে পড় যা। বাই দ্য ওয়ে, ওই পিচ্চি মেয়েটা কি খেয়েছে? রে হঠাৎ ওই মেয়েটার খবর নিচ্ছিস যে? ভালোবেসে ফেলছিস নাকি? এটা বলতেই আয়ান রক্তচক্ষু নিয়ে মারুফের দিকে তাকায়। কি বলিস এসব? ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়বো আমি? মারুফ আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়ল। এদিকে আয়ান আবারও আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে তুচ্ছিলের হাসি দিল। এদিকে প্রিয়া রুমে এসে রুষা আর তিশার সাথে গল্প করে হাসাহাসি করছে। তখনই প্রিয়ার ফোন বেজে উঠল। ফোনটা নিয়ে বেলকানিতে চলে গেল। হ্যালো, কে? গাধি, তুই আমাকে চিনিস না? ভাই, এটা তো বাংলাদেশি নাম্বার। তার মানে তুই বাড়িতে? তুই কখন আসলি? আমার তো ইচ্ছা করছে দৌড়ে তোর কাছে চলে যাই। এই, আমার জন্য চকলেট এনেছিস তো, নাকি খেয়ে ফেলেছিস? আর আমার চিকুকে কিন্তু মারবি না বলে দিলাম, আমি কালকে আসছি। আরে থামবি তো। আর হ্যাঁ, এবার শুধু তোর জন্য চকলেটই নয়, সাথে তোর জন্য একটা ভাবিও আনছি। কি সত্যি? বল না, কে সেই মেয়ে? নাম কি? বাসা কোথায়? দেখতে কেমন? সেটা না হয় সারপ্রাইজ থাক। তোর ভাবি কল দিচ্ছে, নিশ্চয় বিজি পেয়ে কি না কি ভাবছে। এখন রাখি রে, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। এদিকে তিশা একজনকে কল দিতে দিতে হয়রান। তিশার আগে আবারও কল দিতে নেবে অমনি সেই মানুষটি কল স্ক্রিনে ভেসে উঠল। তাই তিশা, রুষা আর প্রিয়াকে বলে উঠল, তোমরা গল্প করো, আমি একটু আসছি। এই বলে বেলকানিতে চলে গেল। কি হলো, এখন কল দিয়েছো কেন? এতক্ষণ কার সাথে পিরিত করছিলা? সত্যি করে বলো। আরে কি সব বলো? বিশ্বাস না হলে আয়ানকে জিজ্ঞেস করে দেখো আমি কেমন। ও আমার ব্যক্তিত্ব সম্পর্কে সবকিছু জানে। এতক্ষণ আমার বোনের সাথে কথা বলছিলাম, সে নাকি তার কোন ফ্রেন্ডের বাসায় আছে। এদিকে বাড়িতে এসে তোমার আর আমার কথা আব্বু আম্মুকে বলেছি, তারা রাজি হয়েছে। আমার বাবা তোমার আম্মু আর আয়ানের সাথে কথা বলে আমাদের এঙ্গেজমেন্ট তারিখ ঠিক করে ফেলেছে। কি এত কিছু হয়ে গেল? আয়ান কিচ্ছু বল, ওর মাথা ফাটাবো কাল। আল্লাহ জানেন বিয়ের পর আমার কপালে কি আছে। কি বললা? মানে কই কিছু না তো। তোমাকে কি আর কিছু বলা যায়? বললেও আমার কপালে দুঃখ আছে। এভাবেই কিছুক্ষণ রোহান আর তিশা দুষ্টুমি করে রুমে চলে গেল। তিশা ঘরে আসতেই রুষা বলে উঠল, দেখো না তৃষা আপু, কাল নাকি প্রিয়া চলে যাবে। এটা হয় না আপু, আমাকে কাল বাসায় যেতেই হবে। অনেকদিন পর ভাইয়া দেশে আসলো। ওহ আচ্ছা ঠিক আছে। আহা, মন খারাপ করছে কেন? আচ্ছা যাও, তোমার বিয়েতে না থাকতে পারলেও তোমার শ্বশুর বাড়ি গিয়ে বেরিয়ে আসবো। এই বলে প্রিয়া ফিক করে হেসে দিল, সাথে তিশাও হেসে দিল। সকালে পুরো বাড়িতে মেহমানে ভর্তি। বাড়িতে হরেক রকমের রান্না করা হচ্ছে, সাথে জোরে মিউজিক তো চলছেই।
কেননা বিয়ে বাড়ি বলে কথা, পার্লার থেকে লোকজন এসে জেসিকাকে সাজানো হচ্ছে। এদিকে প্রিয়া আজ লাল খয়েরি মিশ্রণের একটা লেহেঙ্গা পরেছে। চুলগুলো একটু উঁচু করে বেঁধে ক্লিপ দিয়ে আটকিয়ে পেছনে চুলগুলো ছেড়ে দিল। হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো বাতাসে দুল খাচ্ছে। তখনই পিছন থেকে রুষা বলে উঠল, এই প্রিয়া এদিকে আয়, মিষ্টিগুলো সাজাতে হবে তো। রুষার ডাকে আয়ান প্রিয়ার দিকে তাকাতেই চোখ কপালে। এদিকে প্রিয়া আয়ানকে দেখে তার একই অবস্থা। প্রিয়ার মনে হচ্ছে এই রূপের বর্ণনা দিতে গেলে তা কখনো শেষ হবে না। রুষা বিরক্ত হয়ে প্রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর ধ্যান কাটে দুজনের। আয়ানের মনে হয় প্রিয়ার মাঝে এক অদ্ভুত মায়া আছে, যে মায়ায় আয়ান পড়তে নারাজ বলেই এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বাইরে বেরিয়ে এলো। এদিকে আজ আয়ানকে দেখে বিয়েবাড়ির প্রত্যেকটা মেয়ে আয়ানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, যা প্রিয়ার চোখ এড়ায়নি। মনে মনে মেয়েগুলোর 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত প্রিয়া। আয়ানের কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো তার ফোন নিয়েই ব্যস্ত। রুষার ধাক্কায় ভাবনার ছেদ ঘটে প্রিয়ার। কি রে, এইভাবে বসে থাকবি নাকি? প্রিয়া ঠোঁট কামড়ে হেসে মিষ্টির ভিতর লবণ মরিচ দিতে ব্যস্ত। এদিকে আয়ান প্রিয়ার দিকে তাকাতেই চোখ আটকে গেল, আর প্রিয়ার কাণ্ড কারখানা দেখে মিটি মিটি হাসতে লাগলো। আয়ান গালে হাত দিয়ে, প্রিয়া কি করছিস? এত জাল দিলে তো ওরা ওখানেই অজ্ঞান হয়ে যাবে। আর শোন, শরবতে এত ঝাল দিস না। তুই চুপ কর তো, দেখে যা আমি কি করি। এই বলে শরবতে ইচ্ছে মতো লবণ আর সবগুলোতে হলুদ দিয়ে দিল। এদিকে জেসিকার সাজানো শেষ। বধূ বেশে অপূর্ব লাগছে জেসিকাকে। রুষা দৌড়ে এসে বলল, বা আপু, তোমায় তো আজ দারুণ লাগছে, বাট প্রিয়া মনে হয় আজ তোমার বরকে তাড়িয়ে ছাড়বে। মানে? যেভাবে প্রিয়া শরবতে আর মিষ্টিতে নুন ঝাল দিয়েছে, বর তো ওটা খেয়ে দৌড়াবে। তোমার আর বিয়ে হলো না আপু। তখনই বর এসেছে বলে নিচে চেঁচিয়ে উঠল। এদিকে রুষা প্রিয়া এক দৌড়। বিয়ের গেট দাঁড়িয়ে আছে রুষা, প্রিয়া, তিশা, বাকিরা পেছনে। বরপক্ষ থেকে বরের বন্ধুরা আর তার একটা ভাই গাড়ি থেকে নেমে গেটের কাছে আসলো, আর বরপক্ষের মহিলা মানুষরা ভিতরে চলে গেল। বরপক্ষের সবাই প্রিয়া, রুষা আর তিশার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি হলো, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? সুন্দরী মেয়ে দেখলে যা হয় আর কি। বরপক্ষের একজন গলা জেরে বলে উঠল, আসলে আপনাদের ময়দা মার্কা চেহারা দেখে হা করে তাকিয়ে থাকিনি, তাকিয়ে আছি এজন্যই ভাবছি চৌধুরী বাড়ি মেয়েদেরকে টাকার অভাব পড়ছে, যে ভিক্ষুকের মতন টাকা নিতে গেট আগলে দাঁড়িয়ে আছে এই ভেবে। কি বলিস সবাই? বাকিরা বলে উঠল, ঠিক ভাই। এই যে মিস্টার, এটা রুলস, ওকে? আমরা এত কষ্ট করে গেট সাজিয়েছি, তার বিনিময়ে টাকা নিব না তা কি হয়? অন্তত আমাদের পাওনা টাকা তো নিবই। কি বলো দুলা ভাই? আরে ভাইয়া, তো দেখি আর তর্স হয়েছে না। আচ্ছা বলুন, আপনাদের পাওনা কত দেবো? বেশি না, 60,000। ইস, বললেই হলো। মার বাড়ি আবদার নাকি? যাও, তোমরা তিনজনকে 5 টাকা করে 15 টাকা দিচ্ছি। এটা নিয়ে চকলেট খেও, বাচ্চা মানুষ। সাথে সাথে প্রিয়া, রুষা আর তিশা বলে উঠল, কি আপনারা 15 টাকা দিয়ে বিয়ে করতে এসেছেন? এখন মনে হচ্ছে আপনাদের জন্য এই জাঁকজমট গেট না সাজিয়ে 2 সেকেন্ড দুটো কলা গাছ পুঁতে রাখা উচিত। যাই হোক, এই 15 টাকা দিয়ে আপনার ভাইকে বিয়ে করাতে হবে না। আরে রেগে যাচ্ছেন কেন? এমনি মজা করলাম। আচ্ছা নেন 60,000 টাকা, এবার আমাদের ভিতরে ঢুকতে দিন। টাকা পেয়ে রুষা, তিশা, প্রিয়া চিল্লিয়ে উঠল। আরে চিল্লাচিল্লি করছেন কেন? আমাদের এবার ভিতরে ঢুকতে দিন। আরে এত তাড়াতাড়ি কিসের? আগে মিষ্টি মুখ আর শরবত পান করে নিন, তারপর ফিতা কেটে ভিতরে ঢুকুন। না, এটাতে নিশ্চয়ই ভেজাল আছে। আমরা এগুলো খাবো না। তবে খেতে পারি যদি আপনি না যদি উনি খাইয়ে দেন। এই খবরদার আমার ফ্রেন্ডের দিকে ঝুঁকেন কেন, লুচ্চু কোথাকার। আমার বই গেছে আপনাকে খাওয়াতে। আমি তো আমার আদরে তুলা ভাইকে খাওয়াবো ভেঙচি কেটে। বললে হলো, আগে বরের ভাই টেস্ট করবে।
এই বলে শরবত মুখে নিল। মুখে নিতেই ওয়াক করে রুষার দিকে ছুঁড়ে মারলো, যা প্রিয়ার উপর পড়তে নিলে আয়ান প্রিয়াকে এক টানে সেখান থেকে সরিয়ে আয়ানের বুকের উপরে ফেললো। এতক্ষণ যাবৎ আয়ান সবকিছুই পর্যবেক্ষণ করছিল। ছেলেটা প্রিয়ার দিকে ঝুঁকতেই আয়ানের বড্ড হিংসে হচ্ছিল, কিন্তু কেন তা জানা নেই আয়ানের। এদিকে প্রিয়া হঠাৎ এমন হওয়াতে কিছুই বুঝতে পারছিল না। বিষয়টা স্বাভাবিক হতেই প্রিয়া বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। আয়ানকে দেখে পাত্রপক্ষের মেয়েরা আয়ানকে ঘিরে ধরে তাদের সাথে নিয়ে চলে গেল। আয়ান ইচ্ছে থাকা সত্ত্বেও বাইরের মানুষের সাথে রাগ দেখাতে পারছে না। বড্ড বিরক্ত আয়ান এদের প্রতি। এদিকে প্রিয়া অন্য মেয়েদের সাথে আয়ানকে দেখে বেশ রাগ হলো, কেন জানি। তাই রাগ মেটাতে ছেলেপক্ষের সবার উপর স্নো স্প্রে ছিটিয়ে মারল। অবশেষে অনেক আনন্দ হইচই করে বিয়েবারের অনুষ্ঠান শেষ হলো। এবার কন্যা বিদায়ের পালা। বিদায়ের সময় জেসিকা আপু অনেক কান্নাকাটি করেছে। সবশেষে জেসিকা আপুর গাড়িতে উঠিয়ে দিল। রওনা হয় পাত্রপক্ষ। এখন থেকে জেসিকা আপুর জগৎ হবে আলাদা। নতুন একটা পরিবারের হবে জেসিকা আপুর। শুরু হবে এক নতুন জীবন। সেই জীবন মানিয়ে নিতে হবে জেসিকা আপুর। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল প্রিয়া। তারপর প্রিয়া কাপড় চেঞ্জ করে ব্যাগপত্রে গুছিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। এদিকে আজ সবাই প্রিয়াকে থাকতে বলে, কিন্তু প্রিয়া অনেক বুঝিয়ে ওদের বাড়ি থেকে বের হয়ে আসে। রুশাদের ড্রাইভার চাচা প্রিয়াকে তার বাড়ি দিয়ে আসে। এদিকে আয়ান শাওয়ার নিয়ে নিচে এসে জানতে পারে প্রিয়া চলে গেছে। এটা শুনতেই আয়ানের কেমন যেন নিজেকে খালি খালি লাগতে শুরু করে। আবারও সেই গম্ভীর মুখ টাইপের হয়ে যায়। ভালোই হয়েছে প্রিয়া চলে গেছে, নয়তো জাফর শিকদার প্রিয়ার কোনো ক্ষতি করে দিত ভেবেই মনকে সান্ত্বনা দিল আয়ান। প্রিয়া বাসায় এসে হন হন করে রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রেহান তার বিছানায় বসে আপেল খাচ্ছে। প্রিয়া কিছু না বলে পাশ কাটিয়ে যেতে নিলে রেহান প্রিয়াকে এক টানে বিছানায় বসিয়ে দিল। ভাইয়া ছাড় তো, ভালো লাগছে না। কিরে, ফোনেও না আমার সাথে ভালো ব্যবহার করছিলি, এখন কি হলো তোর? দেখছিস তোর বিছানায় বসে আছি, তারপরে ঝগড়া শুরু করেছিস না? আর আমার অনুমতি ছাড়া তুই বাইরে গিয়েছিস কেন? বাবা, আমাকে না বলে বিদেশ থেকে চলে আসলে, নিজের বিয়ে ঠিক করে নিলে, ভাবি কেমন তা বোনের দেখার প্রয়োজন মনে করনি। এখন আমার বিছানায় বসে বসে একা একা গেলছিস আমায় না দিয়ে, আর আমি কথা না বলতে গেলেই দোষ। ও এই ব্যাপার, আমার লক্ষ্মী বোনটা তাহলে রাগ করেছে। কই বিয়ে ঠিক হলো? শুধুমাত্র এঙ্গেজমেন্ট ঠিক হবে। তোকে ছাড়া তোর ভাই বিয়ে করবে তুই ভাবলি কি করে? আর তোর ভাই যেমন তেমন, কিন্তু ভাবি হবে তোর মনের মতন। ছোট বোনকে এসব বলতে তোর লজ্জা করে না ভাই? যাই হোক, আমার চকলেট বের কর। ও সরি, তোর চকলেট আনতে ভুলে গিয়েছি। তাহলে এখনো আমার রুমে বসে আছিস কেন? বের হ বলছি। বের হবো না, কি করবি? বলেই বিছানায় শুয়ে পড়লো। দাঁড়া, দেখাচ্ছি। এই বলে প্রিয়া মিসেস চাচি রহমানকে ডাকতে লাগলো। আম্মু, ও আম্মু, তোমার ছেলে আমাকে মারছে, বলো আমার রুম থেকে বের হয়ে যেতে। আমার ছেলে যে তোকে কখনো মারবে না সেটা আমি ভালো করেই জানি। বড় ভাই বিদেশ থেকে এসেছে, তুই একটু দুই ভাই বোন মিলেমিশে থাকবি, তা না করে ঝগড়া করছিস। আমি অত কিছু জানি না, তুমি ওকে বের করবে নাকি আমি বাবাইকে ডাক দিব? তোর বাবাই বাজারে গেছে। উফ, তোদের জন্য মাঝে মাঝে মন চায় বাড়ি থেকে চলে যাই। রেহান বাবা, তুই ওর রুম থেকে বেরিয়ে আয় তো। এবার যা, আম্মু তোকে ডাকছে। বললেই হলো, আমি যাব না, দেখি তুই কি করতে পারিস। যাবি না মানে? তোর ঘাড় যাবে। এই বলে দুই ভাই বোন মিলে ধাক্কাধাক্কি করছে। প্রিয়া রেহানের সাথে না পেরে ফ্লোরে হাত পা ছিটিয়ে কাঁদছে। রেহান এতক্ষণ এটাই চেয়েছিল, নিজের বোনের বাচ্চামো দেখার জন্য। রেহান মুচকি হেসে প্রিয়াকে ফ্লোর থেকে কোলে তুলে তার ঘরে নিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড় করালো। কি হলো? আমায় এখানে দাঁড় করিয়ে রেখে আবার কোন নাটক দেখানো বাকি আছে? আগে তো আলমারিটা খোল। এটা বলতেই প্রিয়া আলমারি খোলে। আলমারি খুলতে দেখলো চকলেটের 14 থেকে 15টা চকলেট বক্স সাজানো। ভাইয়া, এই সবগুলো আমার? আরে এত চিল্লাচ্ছিস কেন? সবগুলোই তোর, নিয়ে যা। আমার লক্ষ্মী ভাই, শোনা ভাই, কলিজার টুকরা ভাই, লাভ ইউ রে। শুনেছি, আর পান দিতে হবে না। তোর আলমারি খুলে দেখিস, ওখানে অনেকগুলো নতুন ড্রেস এনেছি। প্রিয়া খুশিতে গদগদ হয়ে সারা বাড়ি লাফাচ্ছে। এদিকে ডিনার টেবিলে রেহানা বেগম বলে উঠলো, কালকে তো তিশার এঙ্গেজমেন্ট,
তাহলে কোনো কিছুই তো কেনাকাটা হলো না। আর চোখে আয়নের দিকে তাকিয়ে, সেসব নিয়ে ভাবতে হবে, সব কেনাকাটা করে ফেলেছে। আয়নের বলতে দেরি তখনই বাড়িতে লোকজন নানা জিনিসপত্র ড্রয়িং রুমে রেখে চলে গেল। রেহানা বেগম এবার নিশ্চিত হলেন। তখনই রুষা বলে উঠল, ভাইয়া একটা কথা। বল। ওই আমি আসলে কালকে তোমাদের সাথে যেতে পারবো না। প্রিয়া আমাকে ইনভাইট করেছে, ওর ভাইয়ের নাকি। বাকি কথা বলার আগে জেসিকার মা রেখা বেগম বলে উঠল, আমাদের বাড়ির অনুষ্ঠান রেখে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাবে? এটা কেমন দেখায় না? আর তিশা কি ভাববে? আয়ান বলে উঠল, রুষা যাবে? রুষা, তোর যেটা ভালো মনে হয় কর, বলেই উঠে চলে গেল। তিশা রিশার প্রতি খানিক অভিমান জমেছে, কিন্তু তা প্রকাশ করল না। পরের দিন সকালে সবাই রেডি হচ্ছে। রেহান দেরি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, রুষা আগেই প্রিয়ার বাসায় চলে গেছে। এদিকে তিশার বড্ড অভিমান জমেছে রুষার প্রতি। আজ রেহানের জন্মদিন, তাই সবাই রেহানের জন্মদিন সেলিব্রেট করার সাথে তিশার এঙ্গেজমেন্ট হবে সেখানে। আজ তিশা সাদা রঙের একটা গাউন পরে আছে, গাউনটাতে পাথরের কাজ করা। এটা পরতেই তিশাকে কুইনের মতো দেখতে লাগছে। এদিকে আয়ান আজ কালো রঙের শার্ট, কালো প্যান্ট, ম্যাচিং ঘড়ি, শার্টের হাতা গোটানো, চুলগুলো এক সাইডে জেল দিয়ে স্পাইক করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তারপর বাইকে বসে কালো সানগ্লাসটা পরে রওনা দিল আয়ান। বাকিরা পিছনে আসছে। এদিকে প্রিয়া আর রুষা লুকোচুরি খেলছে, আর রেহান ওদের খুঁজতে ব্যস্ত। বোন বলে কথা, তাই সব আবদার পূরণ করে রেহান। এদিকে প্রিয়া আর রুষা বাগানে আম গাছের পিছনে লুকিয়ে মিটি মিটি হাসছে। তখনই আয়ান বাড়ির ভিতরে ঢোকে। রেহান আয়ানের সামনে পড়তেই দোস্ত বলে চিৎকার করে ওঠে, আর আয়ান বাইক থেকে নেমেই রেহানকে মারতে শুরু করে। এটা ওদের নিত্যদিনের কাজ। বিদেশ থাকতে রেহান আয়ানকে না জানিয়ে কিছু করলে দুই বন্ধুর হাতাহাতি হয়। আর ছাড়, আর তোকে কিছু না বলে করব না, প্রমিস। তোকে আজ ছাড়ছি না। বাংলাদেশে চলে এসেছিস, আমাকে জানালি না পর্যন্ত। তুই তো আজ গেলি। এদিকে রুষার মানুষটাকে চেনা চেনা লাগছে, পিছন থেকে বোঝা যাচ্ছে না। এদিকে প্রিয়া নিজের ভাইকে এইভাবে অন্যের হাতে মার খেতে দেখে সিরিয়াস ভেবে দৌড়ে আয়নের পায়ের উপর পড়ে। আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ, যা শাস্তি দেওয়ার আমায় দিন, আমার ভাইকে ছেড়ে দিন। এটা দেখে আয়ান আর রেহান দুজনেই উচ্চ স্বরে হেসে দেয়। আয়ান মেয়েটার দুই কাঁধ ধরে উঠাতে উঠাতে বলে উঠল, আরে কি করছো পাগলি মেয়ে, ওঠো বলছি। এটা এমনি তোমার ভাই আর আমি মজা করছিলাম। প্রিয়াকে উঠিয়ে প্রিয়ার মুখের দিকে তাকাতেই 240 ভোল্টের শক খেলো আয়ান। এদিকে প্রিয়ারও একই অবস্থা। আয়ান বলে উঠল, পিচ্চি তুমি? প্রিয়া বলে উঠল, আপনি এখানে? তখনই পিছন থেকে রুষা বলে উঠল, ভাইয়া তুমি এখানে? সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। মানে কি, তোরা একে অপরকে চিনিস? তার মানে তৃষা আপুর সাথে রেহান ভাইয়ার এনগেজমেন্ট ঠিক হয়েছে? কি? তিশা আপু আমার ভাবি হতে চলেছে, আর আমি জানি না? আরে সবকিছু খুলে বলতো, আমি কিছুই তো বুঝতে পারছি না। তুই তিশাকে চিনিস প্রিয়া? আমি সবকিছু খুলে বলছি। তারপর বিয়ে বাড়ির সবকিছু খুলে বলল। ও আচ্ছা, তাই বলো। এতদিন নিজের ভাবির সাথে থেকেছিস, বুঝতে পারলি না গাধা। আর রুষা, তুমি আয়ানের বোন, আগে বলবা না? আমি জানতাম নাকি আপনি ভাইয়ার ফ্রেন্ড? আচ্ছা, আপনাদের ফ্রেন্ডশিপের কাহিনী কি বলুন তো? আসলে আমি যখন বিদেশে যাই তখন আমি আর আয়ান একসাথে এক ভার্সিটিতে পড়তাম। তারপর সেখানে আয়ানের সাথে আমার আলাপ হয়, এভাবে আমাদের ফ্রেন্ডশিপের সূত্র। যাই হোক, এবার ভিতরে আয়। তোরা ভিতরে যা, আমি আসছি। আয়নের বলা মতো রুষা আর রিহান কথা বলতে বলতে ভিতরে চলে গেল। প্রিয়াও ওদের পিছনে চলে যেতে নিলেই আয়ান প্রিয়ার হাত ধরে ফেলে। তুমি কোথায় যাচ্ছ? ভিতরে। মিস প্রিয়া রহমান, আপনার বাসা তো ওই গলির ভিতর, তাহলে এখানে কি করছেন? মানে কে বললো আপনাকে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ওই যে ফার্স্ট টাইম আপনাকে একটা বাড়ির সামনে ড্রপ করে দিয়ে এসেছিলাম। আমাকে মিথ্যে অ্যাড্রেস দেওয়ার মানে কি? আচ্ছা, ভুল হয়ে গেছে, এবার চলুন তো ভেতরে। বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আয়ান আর প্রিয়ার উপর রাগ করে থাকতে পারল না, নিমিষেই রাগ উঠাও।
প্রিয়ার এই ইনোসেন্ট ফেস দেখে এই প্রিয়ার মাঝে কি আছে কে জানে। তারপর আয়ান বলে উঠল, ওকে এবার মাফ করলাম, তবে নেক্সট টাইম যাতে আর মিথ্যা কথা না বলতে দেখি। আচ্ছা গুড, তাহলে এবার ভিতরে যাওয়া যাক। তারপর প্রিয়া তার আয়ান ভিতরে চলে গেল। ততক্ষণে তিশা আর বাড়ির সবাই এসে পড়েছে। তিশা ভিতরে ঢুকেই এক দফা অবাক, এখানে রুষা আর প্রিয়া কি করছে ভেবে। তিশাকে দেখে রুষা আর প্রিয়া দৌড়ে এসে ভিতরে নিয়ে গেল। সেদিকে তিশা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। প্রিয়া তিশার মনোভাব বুঝতে পেরে বলে উঠল, আমি বুঝতে পারছি আপু, তুমি কেন এভাবে বোকার মতো তাকিয়ে আছো। ভাবছো নিশ্চয়ই আমি এখানে কি করছি। আমি বলেছি না তোমার শ্বশুর বাড়ি বেরিয়ে আসবো, এই দেখো চলে আসলাম। সত্যি তুমি এসেছো আমার এনগেজমেন্টে? আমি খুব 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 খুশি। আর রুষা, তুই তো আমার সারপ্রাইজ করে দিলি। আমি ভাবতেই পারছি না তুই প্রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়ি আসবি। আরে আপু, তোমার প্রিয়া বোকা বানাচ্ছে। প্রিয়ার ভাইয়ের সাথেই তোমার এনগেজমেন্ট, ও এই বাসায় থাকবে না তো কোথায় থাকবে। আমি আর প্রিয়া জানতাম না তোমার রেহান ভাইয়ের সাথে এনগেজমেন্ট হবে। এদিকে তিশা আরেক দফা বোকা বনে গেল। প্রিয়া আমার ননদিনী, আমি বুঝতেই পারিনি। আচ্ছা যাই হোক, আমি খুব হ্যাপি। আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি প্রিয়াকে চিনতে পারিনি। এসে ননদের সাথে ভাব জমিয়ে ফেলেছে দেখছি। কি করছো কি রেহান? সবার সামনে চোখ মেরে দিলে। তারপর সবাই একসাথে হেসে উঠল। এদিকে আয়ানের মা প্রথমে প্রিয়াকে দেখে অবাক হলেও পরে রুষা গিয়ে সবাইকে বুঝিয়ে বলে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। হঠাৎ রেহানের চোখ যায় আয়ানের মা রেহানা বেগমের দিকে। কেন জানি মানুষটাকে বড্ড চেনা চেনা লাগছে রেহানের। ভেবেই রেহানের হাসি মুখখানা মলিনতায় ভরে যায়। বারবার চোখ যাচ্ছে রেহানা বেগমের দিকে, যেন চিরচেনা এই মুখখানা। শত চেষ্টা করেও ব্রেনের কাছে হার মানতে নারাজ রেহান। প্রিয়ার বাবা বলে উঠল, তা বললে কি হয় বেয়ান, অন্তত মিষ্টি মুখ তো এখন করতেই হবে। এই বলে সবার হাতে হাতে চায়ের কাপ তুলে দিচ্ছে সাথী রহমান। এদিকে সাথী রহমান সবার প্রথমেই আয়নের হাতে চায়ের কাপ তুলে দিল। আয়ান ফোন রেখেই ধন্যবাদ আন্টি বলে হাতের চায়ের কাপ নিতে সাথী রহমানের দিকে তাকালো। এদিকে সবাই প্রিয়ার বাবার সাথে গল্প করতে ব্যস্ত। সাথী রহমানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আয়ান। অনবরত চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মনে পড়ছে অতীতের কিছু স্মৃতি। এদিকে প্রিয়া আর রুষা রুমে গিয়ে চকলেট খাচ্ছে। হঠাৎ আয়নের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। রুষা প্রিয়ার শব্দ শুনে জানালার পাশে আসে। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? শব্দ হতে সবাই আয়ান আর সাথী রহমানের দিকে তাকায়। আয়ানের মা সাথী রহমানকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এদিকে আয়ান অস্ফুট স্বরে বলে উঠল, কাকিয়া তুমি বেঁচে আছো? সাথে সাথে রেহান দাঁড়িয়ে যায়। কাকিয়া মানে? তুই কি পাগল হয়ে গেছিস আয়ান? তার আগে রেহানা বেগম বলে উঠল, স্বপ্না তুই বেঁচে আছিস? এতদিন কোথায় ছিলি? জানিস তোদের কথা চিন্তা করে আয়নের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এদিকে রেহানের চিনতে বাকি নেই। অস্ফুট সুরে বলে উঠল, জেঠিমণি। আয়ান দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরল। তার মানে তুই আমার ছোটবেলার খেলার সাথী আদ্র? এতদিন তোকে কাছে পেয়েও চিনতে পারিনি। হ্যাঁ আমি আদ্র। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। রেহানা বেগম বলে উঠল, তুই আমার আদ্র। এই বলে রেহানা বেগম গিয়ে রেহানের কপালে চুমু খায়। আমি তো ভাবতেই পারিনি তোদের ফিরে পাবো। স্বপ্না পলক কোথায়? পলক কি বেঁচে আছে? আসলে আমি স্বপ্না নই, আমি স্বপ্নার চমচ বোন সাথে। রেহান বলে উঠল, তোমরা শান্ত হয়ে বসো, আমি সবকিছু খুলে বলছি। রেহানের কথায় সবাই শান্ত হয়ে যায়, শুধু আয়ান বাদে। আগে বল, আমার প্রিয়তমা কোথায়? ও ঠিক আছে তো? বল না আদ্র, আমার পিচ্চিটা বেঁচে আছে তো? আয়ান শান্ত হয়ে বস, বলছি তো আমি। আর প্রিয়াই হলো তোর প্রিয়তমা। এটা শুনতেই আয়ান খুশিতে চোখ বন্ধ করে ফেলে, নিমিষেই শান্ত হয়ে যায়। এদিকে প্রিয়া কিছু বুঝতে পারছে না। সব প্রিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রিয়া আয়নের প্রিয়তমা মানে? এদিকে রুষা কিছুটা বুঝতে পারছে। রুষা আর প্রিয়া একে অপরের দিকে চাওয়াচাই করে। বাকিরা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। পরিবেশটা মুহূর্তের নীরব হয়ে যায়। সবাই রেহানের দিকে তাকিয়ে আছে আগ্রহী হয়ে। সবশেষে রেহান নীরবতা ভেঙে বলতে শুরু করলো, ফ্ল্যাশব্যাক।
আব্রাহাম চৌধুরীর 3 ছেলে, অলোক, পলক আর রাখিল চৌধুরী। আব্রাহাম চৌধুরীর ইচ্ছে ছিল তার 3 ছেলে বিজনেস সামলাক, কিন্তু পলকের ছোট থেকে ইচ্ছে ছিল বড় হয়ে সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার হবেন, আর সেই ইচ্ছাটাই পরিবারের ফাটল ধরায়। এদিকে পলক চৌধুরীর স্ত্রী স্বপ্না আর অলোক চৌধুরীর স্ত্রী রেহানা বেগম খুব ভালো একজন বন্ধু ছিল। তখন চৌধুরী বাড়িতে আদ্র আর আয়নের রাজত্ব ছিল সারা বাড়িতে। টই টই করে চৌধুরী বাড়ি মাতিয়ে রাখত। আব্রাহাম চৌধুরী 2 নাতিকে বড়ই ভালোবাসে। সে সময় আদ্র আর রেহানের বয়স মাত্র 7। তখনই রেহানা বেগম আর স্বপ্নার পেটে রুষা আর প্রিয়া আসে। এদিকে আদ্র আর আয়নের মাঝে ঝগড়া হয় বোন নিয়ে। এগুলো দেখে দূরে দাঁড়িয়ে হাসতে স্বপ্না আর রেহানা বেগম। সেই খুশি আর বেশি দিন থাকলো না। আব্রাহাম চৌধুরী কড়া গলায় পলককে বলে দেয়, তুমি যদি সত্যিই পুলিশে চাকরি করো তাহলে আর এই বাড়িতে জায়গা হবে না, কারণ আমি চাই না তোমার জন্য এই পরিবারের বাকি সদস্যদের কোনো ক্ষতি হোক। বেশ, তাহলে তাই হোক বাবা, ভালো থেকো। আর কোনো দরকার পড়লে তোমার ছেলেকে নিশ্চিন্তে ডাকতে পারো, আমি চট করে চলে আসবো, কথা দিচ্ছি বাবা, আমার জন্য কারো কোনো ক্ষতি হবে না। এ বলে স্বপ্না আর রেহানকে নিয়ে চৌধুরী বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠল পলক। ছোট্ট রেহান চোখ দুটো বড় বড় করে শেষবারের মতো দেখে নিল চৌধুরী বাড়িটি। আয়নকে ছেড়ে, তার জেঠিমাকে ছেড়ে কোথায় যেতে ইচ্ছে হচ্ছিল না রেহানের। ওদিকে আয়নের পাগলামো দেখে ছোট আয়ন ওদের গাড়ির পেছনে দৌড়াতে লাগলে রেহানা বেগম ধরে ফেলে। কাপা কাপা গলায় রেহানা বেগম বলে উঠল, এভাবে গাড়ির পেছনে ছুটতে নেই বাবা, চল ভেতরে চল। এদিকে ছোট্ট আয়ন ছোটাছুটি করছে আর বলছে, আম্মু আমার ছাড়ো, আমার বন্ধু চলে যাচ্ছে, আমার প্রিয়তমা চলে যাচ্ছে, একবার আমাকে যেতে দাও, আমি রেহানকে আর আমার প্রিয়তমাকে কাকিয়ার পেট থেকে নিয়ে আসি। রেহানা চৌধুরী আয়নকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রেহানা বেগম বলে উঠল, যাবি বাবা যাবি, সাথে আমিও যাবো, তোর বাবাও যাবে। এই বলে আয়নকে বুঝিয়ে ভিতরে নিয়ে গেল। তারপর থেকেই স্কুলে প্রতিদিন আয়ন আর রেহানের দেখা হয়। পলক রেহানকে ড্রপ করে নিয়ে যাওয়ার সময় আয়নকেও তার বাসায় নিয়ে যায়। স্বপ্না আয়নকে দেখতে পেয়ে তাদের কোনো ত্রুটি রাখে না। এভাবেই আয়ন প্রতিদিনই রেহানের বাসায় যায়। আয়ান রেহানকে নিয়ে মাঝে মাঝে চৌধুরী বাসায় যায়। নাতিকে দেখে আব্রাহাম চৌধুরী জড়িয়ে ধরে, পলকও বাধা দেয় না। চৌধুরী বাড়ি যাওয়া নিয়ে বরং রেহানের মাধ্যমে চৌধুরী বাড়ি খোঁজ খবর নেয়। এভাবেই চলতে থাকে সময় আর জীবন। পলকও তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। পলক প্রথমবার পুলিশ স্টেশনে যেতেই দেখতে পায় কত শত গরিব মানুষ এসেছে ধর্ষণ মামলা করতে জাফর শিকদারের নামে, কিন্তু কোন পুলিশ অফিসার জাফর শিকদারের নামে মামলা করতে নারাজ। ঠিক সেই সময় পলক চৌধুরী সবার উদ্দেশ্যে বলে উঠল, তোমরা জাফর শিকদারের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছ না কেন? একজন অফিসার বলে উঠল। পলক চৌধুরী সব পুলিশদের উপর রেগে বলে উঠল, তোমরা কেন পুলিশদের নামে কলঙ্ক উঠাচ্ছ? বলো, জাফর শিকদার যেই হোক না কেন অপরাধ করা সেটাই আইনের বিরুদ্ধে। আর যদি তোমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতো তাহলে তোমরা কি শান্ত হয়ে বসে থাকতে পারতে? এটা বলতেই সবাই মাথা নিচু করে ফেলে। কি মাথা নিচু করে ফেলেছে? কি পারতে তাই না তো? তাই আসো, এই গরিব মানুষদের মা বোনকে আমরা মা বোন ভেবে জাফর শিকদারের বিরুদ্ধে লড়াই করি। যদি আমরা জাফর শিকদারের বিরুদ্ধে স্টেপ না নিই তাহলে দিন দিন ওর অন্যায় বেড়ে যাবে। আর তা কি তোমরা হতে দিতে চাও? সবাই বলে উঠল না। বিনিময়ে পলক মুচকি হাসলো। সবার উদ্দেশ্যে বলে উঠল, এখানে সবার কাছ থেকে জাফর শিকদারের বিরুদ্ধে মামলা নাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। সেখানে সব পাবলিকরা খুশি হয়ে পলক পলক জয়ধ্বনি করতে থাকে। সেখানেই পলক চৌধুরীর প্রথম বীরের পরিচয় লাভ করে। সব মানুষদের কাছ থেকে স্টেপ নিয়ে পলক যায় জাফর শিকদারকে ধরে আনতে। সব পুলিশ অফিসার মানা করে, কিন্তু পলক একটা মুচকি হাসি দিয়ে রওনা দেয় জাফর শিকদারকে ধরতে। 10 মিনিটের ভিতর জাফর শিকদারের পোষা গুন্ডাদের মেরে মদ নিয়ে মত্ত থাকা জাফর শিকদারকে ধরে লকআপে নিয়ে যায়। পলক তার এই সাহসিকতার জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে লকআপে বসে রাগে ফুঁসতে থাকে জাফর শিকদার। জাফর শিকদার রেগে বলে উঠল, এই পুলিশ অফিসার, কাজটা কিন্তু ঠিক করিসনি। তুই জানিস না তোকে আমি কি করতে পারি। পলক চৌধুরী বলে উঠল, তাই নাকি? আমার লকআপে বসে আবার আমাকে ধমক দিচ্ছিস? তো সাহস আছে বলতে হবে।
এই বলে পলক লকআপে ঢুকে ইচ্ছে মতো জাফর শিকদারকে মারতে থাকে। তখনই জাফরের বাবা চিল্লিয়ে বলে উঠল, এই পুলিশ অফিসার, আর একটু টোকা দিব, আমি ছেলের গায়ে পড়ে, তাহলে তোকে দেখে নিব। পলক ভ্রুজোড়া উঁচু করে লকআপ থেকে বেরিয়ে বলে উঠল, সে আমাকে পরেও দেখতে পারেন। এখন বলুন আপনার এখানে কি চাই? ছেলের মতো বাপেরও কি গরম ঠান্ডা খাওয়ার শখ জেগেছে? জাফরের বাবা শয়তানি হেসে পলকের সামনে জামিনের কাগজ ধরে। পলক ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, হায় রে টাকার জোর। এই বলে জাফরকে ছেড়ে দেয়। জাফর শার্টের হাতা গোটাতে গোটাতে বলে উঠল, দেখে নিব তোকে। পলক বলে উঠল, মেয়েদের দর্শন করে এখন আমাকেও মেয়ে মেয়ে লাগছে নাকি? যে তোরা বাপ ছেলে এভাবে আমায় দেখতে বলছিস? আরে ভাই, দেখছিস না আমাকে? নাকি কাপড় খুলে বাকিটুকু দেখাতে হবে? এটা বলতেই সব পুলিশ কনস্টেবলরা হেসে কোটি কোটি। এভাবেই চলতে লাগে থাকে। সময় ভালোই যাচ্ছিল। পলক চৌধুরীর জীবন জনগণের কাছ থেকে ভালোবাসা আর ঘরে বউ সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকা। এদিকে জাফর শিকদারের একের পর এক লস হয়ে চলেছে বিজনেসে। কয়েকবার পলক চৌধুরীকে টাকার লোভ দেখিয়েও তার পথ থেকে সরে যেতে বলে, কিন্তু পলক বারবার ওকে অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে রাগে ফুঁসতে থাকে জাফর। খোঁজ নেয় তার পরিবারে কে কে আছে, কোথায় থাকে। মনে মনে শপথ করে তাকে পলককে ছাড়বে না জাফর। এদিকে পলকের বাসায় খুশির আমেজে ভরপুর, কারণ আজ আয়নের প্রিয়তমার জন্ম হয়েছে। 14 দিন হলো। আয়ন ছোট একটা পুতুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়নকে দেখে সেই পুতুলটা খিলখিলিয়ে হেসে ওঠে, আর রেহান ওর কাছে কেঁদে ওঠে। তা দেখে রেহানা বেগম আর স্বপ্না হেসে দেয়। তখনই রেহানা বেগমের পেইন ওঠে, যা দেখে পলক দৌড়ে আসে। রেহানা বেগমকে বারণ করা সত্ত্বেও এসেছে ছেলের সাথে স্বপ্নার মেয়ে দেখার জন্য। পলক রেহানা বেগমকে হাসপাতালে নিয়ে যায়, সাথে আয়ান ও যায় তার মার। এই অবস্থা, তার এখানে থাকাও সম্ভব না। আয়ান আসার আগে তার প্রিয়তমাকে বলে আসে। বিনিময়ে খিলখিলিয়ে হেসে দেয় প্রিয়া। পলক রেহানা বেগমকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে চলে আসে, কারণ স্বপ্না বাড়িতে একা আছে। বাড়ির সবাই হাসপাতালে, তাই আর পলককে হাসপাতালের বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। এদিকে পলক জাফরের বিরুদ্ধে ওত পেতে থাকে বড় কোনো প্রমাণ জোগাড় করার জন্য, যাতে পরের বার আর জাফর শিকদার না জামিন পায়। সে সুযোগটা পেয়ে যায় ও পলক। জাফরের পিছনে আগেই লোক লাগিয়ে দেয় পলক, তাই জাফরের বড় সড়ো অবৈধ কারবার ধরা পড়ে নারী পাচারের। এসব ভিডিও করে পলকের ফোনের সাথে সাথে পাঠিয়ে দেয়, কিন্তু জাফর তা দেখতে পেয়ে যায় আর সেখানেই মেরে ফেলে সেই লোকটিকে মেরে কাটা মাথার ছবি তুলে পলকের ফোনে পাঠিয়ে দেয়, যা দেখে পলকের মাথা নিমিষেই আগুন ধরে যায়। নিজেকে কোন রকম সামলিয়ে সকালের অপেক্ষায় থাকে পলক। সকাল হলেই এই জাফর নামের ব্যক্তিটির কাহিনী শেষ করবে। এদিকে জাফর শিকদার আজ রাতেই প্ল্যান করে পলক ও তার পরিবারকে সরিয়ে দেওয়ার। তাই যেই ভাবা সেই কাজ। মাঝরাতে পলকের বাসায় কেউ কলিং বেল বাজায়। এত রাতে কে এলো দেখতে স্বপ্না উঠে যে দরজা খুলতে যাবে, অমনি পলক আটকে দেয়। এদিকে রেহান ভেবেছে হয়তো জেঠিয়া বাবু নিয়ে এসেছে, তাই ধরফড়িয়ে উঠে সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো কে এসেছে দেখার জন্য। পলক দরজা মিলতেই হুড়মুড়িয়ে কতগুলো গুন্ডা আর জাফর শিকদার মুখোশ পরে পলককে মারতে শুরু করে। পলক চৌধুরী স্বপ্নাকে বারবার উপরে গিয়ে বাচ্চাদের পালিয়ে যেতে বলে। স্বপ্না কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে নিজের স্বামী, ওদিকে নিজের সন্তান। জাফরের ইশারা করতেই কতগুলো গুন্ডা স্বপ্নার দিকে এগিয়ে আসে। এদিকে রেহান ভয়ে থরথর করে কাঁপছে। স্বপ্না রেহানকে নিয়ে দৌড়ে ভিতরে গিয়ে দরজা আটকে দেয়। ওদিকে পলক গুন্ডাদের নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আটকাতে ব্যস্ত। জাফর শিকদার বলে ওঠে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লোক লাগিয়েছিস না? কই তোর ফোন দিয়ে দে বলছি। পলক জীবনেও দিবে না বলতেই পলকের পেটের ভিতর ছুরি চালিয়ে দিল। তারপর গুন্ডারা পলকের ঘরের দিকে অগ্রসর হলো। এদিকে ঘন ঘন দরজা ধাক্কানের আওয়াজ আসছে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। স্বপ্না জোর করে জানালা দিয়ে রেহানকে বাইরে যেতে বলে গাছ বেয়ে। রেহান যেতে না চাইলেও পলকের কসম দেয়। তারপর রেহান রাজি হয় বোন নিয়ে পালিয়ে যেতে। রেহান যাওয়ার সময় পলক চৌধুরীর ফোনটা দিয়ে দেয়, যাতে জাফর আর কোনো টানা পায়। আর স্বপ্না তাড়াতাড়ি তার বড় বোনের নাম্বার সেভ করে দিয়ে বলে তার বোনের কাছে ফোন দিতে। রেহান অবাক হয়ে যায় তার মায়ের বোন আছে এটা শুনে। স্বপ্না বলে উঠল,
আমার বোন হুবহু আমার মতো দেখতে, আজ থেকে তাকে মা ডাকবি। এই বলে রেহানকে ধাক্কিয়ে জানালা দিয়ে বের করে দেয়। শেষবারের মতো তোর ছেলে মেয়ের কপালে একটা চুমু দিয়ে নেয়, তারপর শাড়ি দিয়ে দোলনা বেঁধে জানালা দিয়ে প্রিয়াকে রেহানের কোলে পাঠিয়ে দেয়। রেহান বোনকে কোলে পেতেই ছুটতে শুরু করে। কিছু দূর গিয়ে তার মার ব্যথা ভরা চিৎকার শুনতেই দাঁড়িয়ে যায় রেহান। না জানে কি করছে তার মার সাথে লোকটা, এটা ভাবতেই রেহানের মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু তার বোনের ঘুমন্ত মুখটা দেখে আবারও ছুট লাগায়। এদিকে জাফর শিকদার খবর পেয়ে যায় পলকের ফোন নিয়ে তার 2 ছেলে মেয়ে পালিয়েছে, তাই ওদের পিছনে লোক লাগিয়ে দেয় মেরে ফেলার জন্য। ততক্ষণে রেহান তার খালাকে ফোন করে সব বলে। জাফর শিকদারের লোক ওদের দিকে এগিয়ে আসতে দেখে রেহান আবারও ছুট লাগায়। কিছু দূর যেতেই রেহানকে ধরেই ফেলবে, সেই মুহূর্তে কেউ একজন এসে এদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ওদিকে জাফর শিকদারের লোক ওদের ধরতে না পেরে জাফরকে গিয়ে মিথ্যা বলে যে পিচ্চি দুটোকে মেরে ফেলেছে, যা শুনে জাফর অট্ট হাসিতে ফেটে পড়ে। তারপর পলক চৌধুরীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখানে থেকে জাফর চলে যায়, যাতে সবাই এটাকে একটা দুর্ঘটনা মনে করে। এদিকে রেহান তার খালামণিকে তার মায়ের মতো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, ওখানেই জ্ঞান হারায়। সেখান থেকেই সাথী তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়, আর সেখানেই ওদের মায়া মমতা দিয়ে মানুষ করে। সাথীর কোনো ছেলে মেয়ে না থাকায় ওদের নিজেদের ছেলে মেয়ের মতোই আগলে রাখে, কখনো বুঝতে দেয়নি সাথী তাদের পালিত মা। তারপর থেকে আমরা গ্রামের বড় হই, ওই লোকটা আমাদের ক্ষতি করতে পারে ভেবে আমাদের নাম পরিচয় সবকিছু বদলে দেয় মামুনি। বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো রেহান। এদিকে এখনো চোখ বন্ধ করে আছে আয়ান, তার কানে কথাগুলো বারবার বাজছে আর রাগে ফুঁসছে। এদিকে রেহানা বেগম আর বাকিরা এটা শুনে হা হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সবার চোখে জল, এমনকি তেশাও হা হয়ে আছে। রেহানা বেগম চোখ মুছে বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু স্বপ্নে যে আরেকটা বোন ছিল, কই আমরা জানতাম না তো, আর বিয়ের দিনও দেখিনি। আসলে আমি আমার হাজবেন্ডের সাথে আগে রিলেশনে ছিলাম, কিন্তু আমাদের পরিবারের এই সম্পর্কটা কেউ মেনে নিতে চায়নি, তাই আমি পালিয়ে আসি। সেই দিন থেকে বাবার জন্য আমি মরে গেছি। এরপর থেকে তার একটা মেয়ে আছে, সেটা তিনি দাবি করত। পরিবারের সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার বোন আমার সাথে লুকিয়ে কথা বলতো। বলে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এদিকে সবটা জেনে প্রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এতদিন পর সবটা জেনে তার কি প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারছে না। এতদিন তার ভাই এত কিছু জেনেও নিজে কষ্ট সহ্য করে এসেছে, অথচ প্রিয়া কিছুই জানে না। প্রিয়া দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, ভাই এতদিন কেন তুই আমাকে কিছু জানাসনি? এত কষ্ট তুই নিজের ভেতরে কি করে লুকিয়ে রাখতে পারলি ভাই? রেহান ও তার বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগলো। তোকে বললে তুই খুব কষ্ট পেতিস বোন, আর তুই জানিস আমি তোর চোখের জল সহ্য করতে পারি না। প্রিয়ার কান্না শুনতে পেয়ে আয়ান ফট করে চোখ খুলে ফেললো। প্রিয়ার কান্না সহ্য না করতে পেরে আয়ান প্রিয়াকে এক টান দিয়ে আয়ানের পাশে বসালো। তারপর আয়ান বলে উঠল, এই পিচ্চি তুই কাঁদছিস কেন? যা হবার হয়ে গেছে, এখন তোকে আমি পেয়ে গেছি, আর হারাতে দিব না। প্রিয়ার ঠোঁটের উপর আঙুল ধরে রেহান গলা জেরে বলে উঠল, আয়ান আমার বোনকে ছাড় বলছি। আয়ান বলে উঠল, তাহলে তোকে তিশাকেও দিব না। ভুলে যাস না তোর ফুপি মানে আমারও ফুপি, আমারও বাবার বোন, তাহলে শুধু একা অধিকার নাকি তোর? এদিকে তিশা লজ্জায় নুয়ে যাচ্ছে, শেষে কিনা মামাতো ভাইয়ের বউ হবে এই ভেবে। এখন তো তোদের পরিবার পেয়ে গেছি, চলে যাওয়ার আগে তোর জন্য পায়েস রেঁধেছি, খেয়ে যাস। আর এই দুটো বুড়ো বুড়িকে মনে পড়লে দেখতে আসিস। কি বলছো এগুলো আম্মু? তোমাকে কে বলেছে তোমাকে ছেড়ে চলে যাব? আমি কোথাও যাচ্ছি না, বউ নিয়ে এই বাড়িতেই আসবো। আরে ভাবি, আমাদের বংশের হলে কি হবে? এত কষ্ট করে মানুষ করেছেন আপনারা, তাই আপনারাই ওর বাবা মা। আমরা কিন্তু ওদের কোথাও নিচ্ছি না, বরং আপনার বাড়িতে আমাদের বাড়ির মেয়ে পাঠাবো। নিমেষেই সাথী রমনের মন ভালো হয়ে গেল। যতই হোক মা তো মাই। আপনারা বসুন, আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি। আর আপনাদের আজকে কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল। এদিকে রুষা এসে প্রিয়াকে খোঁচাচ্ছে। প্রিয়া খুব খুশি, এতদিনে নিজের একটা পরিবার পেয়ে। জীবনটা বড়ই অদ্ভুত, কাছের মানুষগুলো এত কাছের থেকেও চিনতে পারলো না। আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে, এই হাসি যেন মুখ থেকে সরছে না আজ।
প্রিয়া তিশার সাথে হেসে হেসে কথা বলছে। তখনই নজর গেল আয়ানের দিকে। আয়ানকে প্রিয়ার দিকে তাকিয়ে এইভাবে হাসতে দেখে প্রিয়া একটা চোখ মেরে দিল। হঠাৎ এমন হওয়ায় প্রিয়া নিজের কাছে নিজেই হতবাক হয়ে রইল। এদিকে আয়ান প্রিয়ার এহেন কাণ্ডে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। প্রিয়া বিষয়টা এড়িয়ে যাবার জন্য আয়ানকে ভেঙচি দিয়ে আবারও আড্ডায় মনোযোগ দিল। আয়ান প্রিয়ার বোকামিতে উচ্চ স্বরে হেসে দিল। তখনই প্রিয়ার বিড়াল ছানা লাফ দিয়ে আয়ানের কোলে উঠে বসলো। আয়ান হুশ করে বিড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। প্রিয়া চিৎকার করে বলে উঠল, আমার চিকা চিকা। সাথে সাথে সবাই জোরে হেসে দিল। এভাবে খুনসুটি দুষ্টুমি করে রেহান আর তিশার এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো, সাথে বিয়ের তারিখও ঠিক করা হলো। একটা ফোন আসায় আয়ান বাইরে চলে গেল। অবশেষে প্রিয়াদের বাসা থেকে বিদায় নিল আয়ানরা। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো তাই। এদিকে জাফর শিকদার বাড়ির সবকিছু ভেঙে চুরমার করে ফেলেছে। তার কানে প্রিয়ার আসল পরিচয় এসেছে। জাফর শিকদার একটা ধারালো ছুরি নিয়ে সেই লোকটার সামনে দাঁড়ালো যাকে প্রিয়াদের মারার দায়িত্ব দিয়েছিল। কিরে, তুই না বলেছিলি ওদেরকে মেরে ফেলেছিস, তাহলে ওরা এখনো বেঁচে আসে কি করে? আসলে বস, ওই দিন ওদের ধরে রাখতে পারিনি, আর আপনার ভয়ে মিথ্যা কথা বলতে হয়েছে। জাফর শিকদার উচ্চস্বরে হেসে বলে উঠল, তুই জানিস ওদের কাছে পলক চৌধুরীর ফোনটা আছে। ওই ফোনটা আমার চাই, নয়তো আমার বিজনেস সবকিছু ধ্বংস হয়ে যাবে। বস, এখন কি করে জানবেন ফোনটা কোথায় আছে? যদি পলক চৌধুরী ছেলে ফোনটা ঘেরে দেখে তাহলে তো সব শেষ। ফোনটা তো আমার পেতেই হবে। আর জাফর শিকদার তার পথে কোনো আগাছা রাখে না। কয়েক বছর আগে বাপ মরেছে, আর এখন ছেলে আর মেয়ে মরবে। বেচারা আর বিয়ে করতে পারবে না, কিন্তু তার আগেই তুই মরবি। এই বলে এক কোপে লোকটির মাথা কেটে ফেলল। বাকিরা এই দৃশ্য দেখে ভয় থরথর করে কাঁপছে। জাফর শিকদার বলে উঠল, কেউ আমার সাথে মিথ্যা বললে তার এমনি শাস্তি হবে, আর পরের মিশন যেন সাকসেসফুল হয়। এই বলে জাফর শিকদার গটগট পায়ে বেরিয়ে গেল। পরের দিন আয়ান প্রিয়াকে ফোন করে। প্রিয়া আননোন নাম্বার দেখে কৌতূহল নিয়ে ফোন রিসিভ করে। হ্যালো, কে? আমি কে সেটা তোমার জানতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে এসো। আমি আর তিশা ওয়েট করছি। প্রিয়া জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেল তিশা গাড়ির ভিতর আর আয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে ওইভাবে তাকিয়ে কি দেখছো? তাড়াতাড়ি নিচে এসো বলছি। প্রিয়া টাসকি খেয়ে গেল। প্রিয়া জানালা দিয়ে আয়ানকে দেখছে। এই ব্যাটা জানলো কেমনি? মানে আপনি এখানে কি করছেন, আর আমার নাম্বার পেলেন কোথায়? জাহান্নাম থেকে পেয়েছি। এবার যেটা বলছি সেটা করো। আরে চিনলেন কেন? আসি তো, বাট নিয়ে যাবেন কোথায়? শপিং করতে যাব। এবার হয়েছে? হোয়াট? আমি আপনার সাথে যাব না, আমি ভাইয়ার সাথে যাব। সোজা কথায় আসবে নাকি উপরে গিয়ে তোমার কোলে করে নিয়ে আসবো? আর আমি যদি উপরে যাই তোমার চিকা চিকাকে আছাড় মারবো। না না, আমি এক্ষুনি আসছি। এই তো ঘটকাল। নাও গো অ্যান্ড ফাস্ট। প্রিয়া ফোন দেখে তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে আয়ান হাতের ঘড়ির দিকে তাকিয়ে প্রিয়ার জন্য ওয়েট করতে লাগলো। তখনই জাফর শিকদারের ফোন। হ্যালো। আয়ান হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। কেমন আছেন মিস্টার আয়ান চৌধুরী? নিজের কাকাতো ভাই বোনকে পেয়ে কেমন লাগছে? খুব আনন্দে আছেন তাই না? সমস্যা নাই, শেষ দেখা দেখে নাও ওদেরকে, কারণ ওরা আর বেশিক্ষণ পৃথিবীতে থাকবে না। কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেটা তুই আর কত প্রমাণ করবি? আর জীবন মরণ উপরওয়ালার হাতে, সে চাইলে তুই কিছুই করতে পারবি না। তুই কিছু করতে আসলেই ঢাল হয়ে দাঁড়াবো আমি। দেখা যাক। এই বলে লাইন কেটে দিল। তখনই একটা লোক পার্সেল হাতে দাঁড়িয়ে বলে উঠল, এটা কি রেহান ভাইয়ের বাসা? আয়ান বলে উঠল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আসলে ওনার জন্য কেউ একজন ওই গিফটারে একটা চিঠি পাঠিয়েছেন, সেটা দিতে এসেছি। এগুলা যে পাঠিয়েছে তার কাছেই ফেরত দিয়ে দিন। তখনই পিছন থেকে রেহান বলে উঠল, কি ফেরত দিবে? আর কে এসেছে? ও গিফট, দিন আমায়। এই বলে রেহান লোকটির কাছ থেকে নিয়ে নিল। না জেনে শুনে নেওয়াটা ঠিক হবে না রেহান, এগুলা ফেলে দিয়ে আয়। আরে কালকে আমার বার্থডে ছিল না, হয়তো কোনো বন্ধু গিফট দিয়েছে, ফেলবো কেন? গিফট নিতেই পারিস, তার আগে আমায় আগে চেক করতে দে। আমার গিফট আমি তোকে দিব কেন? এই বলে আয়ান আর রেহান গিফট নিয়ে টানাটানি করছে। অবশেষে আয়ান রেহানের হাত থেকে চিঠিটা নিতে সক্ষম হলো। আয়ান চিঠিটা বের করে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা, সরি দোস্ত,
কালকে তোর বার্থডেতে আসতে পারিনি বলে, তাই আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট একটা গিফট। আশা করছি গ্রহণ করবি, আর নতুন জীবনে পা রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ইতি, নিহান। দেখেছিস তো নিহান গিফট পাঠিয়েছে, ওর সাথে কথা হলো, বললো সকালে নাকি গিফট পাঠাবে তো গ্রহণ করতে। ও নিহান পাঠিয়েছে, ওকে তোর গিফট তুই রাখ, আমি গেলাম। তখনই প্রিয়া বলে উঠল, কতক্ষণ যাবত বাইরে দাঁড়িয়েছি, আপনার খেয়াল আছে? এবার তো চলুন। আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, সরি প্রিয়া রানী, এখন গাড়িতে উঠছেন, অনেকটা লেট হয়ে গেছে। প্রিয়া পেছনে বসতে নিলে আয়ান খপ করে প্রিয়ার হাত ধরে নিয়ে টেনে আয়ানের পাশের সিটে বসিয়ে দিল। এটা কি হলো? আমাকে সামনে বসিয়েছেন কেন? আমি যে কারো ড্রাইভার নই সেটা বোঝাতে চাইছি। প্রিয়া কিছু বলতে যাবে তার আগেই আয়ান প্রিয়ার ঠোঁটে নিজের আঙুল ধরে চুপ থাকতে ইশারা করে। এদিকে তিশা আর রিহান একে অপরের হাত ধরে কথা বলতে থাকে। তখনই আয়ান গলা ছেড়ে বলে ওঠে, যেখানে সেখানে প্রেম করা ভালো না, তাহলে তিশু এবার কথা বলা শেষ হইলে যাওয়া যাক। তিশা বলে ওঠে, ওকে রেহান, আসছি, আল্লাহ হাফেজ। বলে গাড়িতে ঠিক হয়ে বসলো। রিহান তিশাকে বলে ওঠে, ওকে আল্লাহ হাফেজ, সাবধানে থেকো, আর কোনো ছেলের দিকে তাকাবা না, লাভ ইউ বউ। বলে তিশাকে চোখ মারলো। তারপর আয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, আমার বোন প্রিয়াকে দেখে রাখিস। আয়ান গাড়ি স্টার্ট দেয়। তিশা গাড়ির জানালা দিয়ে বাইরে মাথা দিয়ে রেহানের দিকে তাকিয়ে থাকে, আর রেহানও তিশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন জানি আজ দুজন দুজনকে দেখতেই থাকছে, সে দেখা আর ফুরায় না। এদিকে আস্তে আস্তে রেহান চোখের আড়াল হচ্ছে, তাই তিশা ফ্লাইং কিস ছুড়ে গাড়ির কাজ উঠিয়ে ঠিক করে বসে। তিশার এখন বেশ লজ্জা লাগছে। এদিকে রেহান তিশার কিস দেখে মুচকি হেসে মাথা চুলকে ঘরের দিকে অগ্রসর হলো। এদিকে প্রিয়া বারবার আয়ানকে আর চোখে দেখছে। এরপর আয়ান বলে উঠল, কি ব্যাপার, আমাকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো যে? তাই পিচ্ছি, তোমার ব্যাপার কি বলো তো? আপনি তো ড্রাইভ করছেন, তাহলে বুঝলেন কি করে যে আমি আপনাকে দেখছি? তার মানে আপনিও আমাকে দেখছেন? আমি না দেখেই বলতে পারি তুমি কি করছো, এবং না দেখেই বলতে পারি তোমায় আজ দেখতে কেমন লাগছে। সত্যি? তাহলে বলুন তো আমায় আজ দেখতে কেমন লাগছে? তুমি আজ সাদা রঙের থ্রি পিস পরেছো। থ্রি পিসে সাদা রঙের পাথর দিয়ে কাজ করা, রোদ পড়তেই চিকচিক করছে। মাথায় হিজাব বেঁধে এক সাইডে সিল্ক ওড়ানো, যা বাতাসে দোল খাচ্ছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, দেখতে অসম্ভব মায়াবী লাগছে। এদিকে প্রিয়া লজ্জায় নুয়ে যাচ্ছে। ঠিকই তো, আজ প্রিয়ার দিকে বেশ তাকায়নি। আর যে বর্ণনা দিল তাতে একটা মানুষের পক্ষে খুঁটিয়ে না দেখলে বলা সম্ভব নয়। প্রিয়া বলে উঠল, আপনাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। আপনার কি কালো রঙের শার্ট পরা এত জরুরি ছিল? আশেপাশের শাকচুন্নিদের পটানোর এক্সপার্ট। আল্লাহ, কেন যে এই জেভিলটাকে এত সুন্দর করে বানিয়েছে। পিচ্চির মতলবটা তো আজ ভালো লাগছে না। পিচ্ছি, সামথিং সামথিং। এই বলে বাইরের দৃশ্য দেখায় মনোযোগ দিল। অবশেষে আয়ান, প্রিয়া, তিশা বড় একটা শপিং মলে ঢুকলো। আয়ান শপিং মলে ঢুকতেই সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে আর ফিসফিস করছে। আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রিয়ার জন্য কতগুলো জামা সাজেস্ট করলো, এগুলো প্যাকিং করে দিতে বললো। এদিকে তিশা রেহানের জন্য আর নিজের জন্য কতগুলো কাপড় সাজেস্ট করলো। প্রিয়া কোনো কিছুই ভালো লাগছে না, মেয়েদের কথা শুনছে আর রাগে ফুঁসছে। আয়ান প্রিয়ার হাত ধরে পুরো শপিং মল ঘুরে বেছে বেছে প্রিয়ার জন্য আর আয়ানের জন্য কিছু জিনিসপত্র কিনলো, জামা জুতা সবকিছুই। তারপর তারা বিল পে করার জন্য গেল। সেখানে গিয়ে নিহানকে দেখতে পেল, হাতে তার গিফট বক্স। যে চলে যেতে নিবে অমনি আয়ান নিহানকে ডাক দিল, আরে নিহান না, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? অনেক দিন পর দেখা। আর তোর সাথে ওরা কে? ওরা হলো এই যে পিচ্চি মেয়েটাকে দেখছিস, ওটা আমার ছোটবেলার প্রিয়তমা, আর ও হলো তিশা, রেহানের প্রিয়তমা। যাক, অবশেষে তোর প্রিয়তমাকে পেলি। আসসালামু আলাইকুম দুই ভাবি। প্রিয়া কপাল কুচকে কিছু বলতে যাবে তার আগেই আয়ান বলে উঠল, তোর হাতে গিফট বক্স কেন? আবার কাকে গিফট দিতে যাবি? ওহ, তোকে তো বলাই হয়নি, আমি রেহানের বাসায় যাচ্ছি। কাল আমার আম্মু অসুস্থ ছিল, তাই যেতে পারিনি, তাই আজ যাচ্ছি। এটা রেহানেরই গিফট।
চল তাহলে একসাথেই যাই, এদিকে আম্মুর শরীরটাও ভালো না। এদিকে প্রিয়া, তিশা আর আয়ান হতবাক হয়ে তাকিয়ে আছে। কি, তুই না সকালে গিফট পাঠিয়েছিস? কি বলছিস আবল তাবল? আমি যদি গিফট পাঠাতাম তাহলে আমি এখন আমার রেহানের জন্য গিফট নিয়ে যাচ্ছি কেন? তখনই নিহানের ফোনে একটা কল আসে। কল কেটে দিয়ে অসহায় ভঙ্গিতে তাকালো নিহান আয়ানের দিকে। সরি দোস্ত, খুব ইচ্ছে ছিল এখন গিয়ে রেহানের সাথে দেখা করার, কিন্তু এখন জানতে পারি আমার আম্মুর কন্ডিশন ভালো না, তাই দ্রুত আমি হসপিটালে যেতে হবে। তুই রেহানকে একটু বুঝিয়ে বলিস প্লিজ, আর গিফটটা তুই ওকে দিয়ে দিস, বুঝতেই পারছিস আমার অবস্থা। বলেই আয়ানের হাতে গিফট বক্স দিয়ে নিহান চলে গেল। এদিকে আয়ান, তিশা আর প্রিয়া রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তায় প্রিয়া দেখতে পেল আয়ানের চোখে দুশ্চিন্তার ছাপ। প্রিয়া বলে উঠল, ভাইয়ার অন্য কোনো ফ্রেন্ড গিফট দিয়েছে হয়তো। সারা রাস্তায় প্রিয়া আর তিশা বিয়ের প্ল্যান করতে করতে বাড়ি যেতে লাগলো। আয়ান নিশ্চুপ হয়ে ড্রাইভ করতে লাগলো। অজান্তেই আয়ানের রাগে কপালের রগগুলো ফুলে উঠল। প্রিয়াদের বাড়ির গলির ভিতর ঢুকতেই দেখলো আকাশে কতগুলো কালো ধোঁয়া উড়ে যাচ্ছে। আয়ানের বুকের ভিতর ঢক করে উঠল। তাই আয়ান অনেক জোরে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। প্রিয়া আর তিশা চোখ খিচে বন্ধ করে আছে। প্রিয়াদের বাসার সামনে আসতেই মানুষের প্রচুর ভিড় দেখতে পেল। তারপর আয়ান, প্রিয়া আর তিশা ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলো ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাতে ব্যস্ত, আর অ্যাম্বুলেন্সে কতগুলো পোড়া লাশ তুলছে। পুরো বিভৎস হয়ে আছে। এদিকে প্রিয়া, আয়ান, তিশার মুহূর্তের মাঝেই পৃথিবীটা থমকে গেল। প্রিয়ার বাকশক্তি হারিয়ে মাটিতে বসে গেল। আয়ানের বুকের ভিতর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর বুঝতে পারছে এগুলা কার কাজ। আয়ান তার প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে বুকের ভিতরে লাখো পাথর জমা রেখে শক্ত করে প্রিয়াকে বুকের মাঝে চেপে রেখেছে। এদিকে তিশা রেহান বলে চিল্লিয়ে উঠল। পাগলের মতো রেহানকে অ্যাম্বুলেন্স থেকে রেহানের লাশ খুঁজতে লাগলো। আয়ান প্রিয়াকে আর তিশাকে একা সামলাতে পারছে না, তাড়াতাড়ি মারুফকে আসতে বলে। এদিকে প্রিয়া ভাই, মামুনি, বাবাই বলে চিৎকার করে কাঁদছে। এদিকে তিশা সবকিছু উল্টিয়ে ফেলেছে। তখনই আয়ানের ফোনে কল রিসিভ করতেই জাফর শিকদার হেসে উঠল। কল রিসিভ করতেই উপাস থেকে জাফর শিকদারের অট্টহাসির শব্দ ভেসে আসে। তারপর জাফর শিকদার বলে ওঠে, কিরে, তুই নাকি তোর পরিবারের ডাল হয়ে সবার আগে দাঁড়িয়ে থাকবি, এখন কি সেই ডাল ভেঙে গেল? এই বলে আবারও হাসতে হাসতে লুটিয়ে পড়ে। একটা কথা কি জানিস তো, উস্তাদের মায়ের শেষ রাতে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে রেগে এক আছাড়ে ফোনটা দুই টুকরা করে ফেললো। এদিকে মারুফ এসে তিশাকে সামলাতে শুরু করলো, কিন্তু তিশা পাগলের মতো হাত পা ছুড়াছুড়ি করতে লাগলো, বলতে লাগলো, আমার রেহানের কিচ্ছু হয়নি, আমার রেহান ঠিক আছে, আমি দিব না আমার রেহানকে কোথাও নিয়ে যেতে। রেহান, তুমি ফিরে এসো প্লিজ, তুমি ফিরে এসো। এদিকে প্রিয়াকে আয়ান জোর করে নিজের বুকের সাথে শক্ত করে ধরে রেখেছে। প্রিয়া কাঁদতে কাঁদতে আয়ানের বুকের মাঝেই অজ্ঞান হয়ে পড়লো। হসপিটালে দুই বোনে শুয়ে আছে তিশা ও প্রিয়া। এখন তাদের ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর ওদিকে ডাক্তার এসে জানায় অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে রেহান ও তার পরিবারের ঘটনাস্থলে মারা যায়। তাই তাদের আজকেই জানাজা পুড়িয়ে কবর দেওয়া হয়। হাসপাতালে প্রিয়ার মুখোমুখি বসে আছে আয়ান। ভাগ্যিস আজ আয়ান প্রিয়াকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল, তা না হলে সে তার প্রিয়তমাকেও হারাতো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আয়ান। আয়ানের চুলগুলো আজ এলোমেলো হয়ে আছে। ক্লান্তিহীন শরীর চেয়ারের সাথে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল আয়ান। আর রেহান আর আয়ানের খুনসুটিগুলো চোখে ভেসে উঠল। একটু পর প্রিয়া আর তিশা ঘুম থেকে উঠেই একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আজকের ঘটনা মনে পড়তেই চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো দুজনের। তখনই মারুফ খাবার নিয়ে কেবিনে ঢুকলো। মারুফকে কেবিনে ঢুকতে দেখে তিশা আর প্রিয়া একসাথে বলে উঠলো, আমার ভাই কোথায়? বাবা, মামুনি ওরা কেমন আছে? তিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, এই আশায় রেহান ফিরে আসবে এই আশা নিয়ে। তখনই মারুফ বলে উঠলো, ওরা অনেক ভালো আছে, এখন ঘুমিয়ে পড়ছে, জাগতে একটু টাইম লাগবে, তার আগে তোমাদের বলেছে এই খাবার খেয়ে নিতে। প্রিয়া আর তিশা বুঝতে পেরেছে রেহান আর কেউই বেঁচে নেই। তিশা কিছু না বলে ঠোঁটের করে মিথ্যা হাসিয়ে ঝুলিয়ে বলে উঠলো, আমাদের আর মিথ্যা সান্ত্বনা দিও না মারুফ ভাই, বিশ্বাস করো আমরা আর কষ্ট পাবো না, দাও খেয়ে নিচ্ছি। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে এগুলো বলে চোখের জল মুছল তিশা।
মারুফ বুঝতে পারছে তিশা অতি শোকে পাথর হয়ে আছে। এদিকে প্রিয়া আবারও পাগল হয়ে গেছে। প্রিয়া হঠাৎ চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, ছোটবেলায় আসল মা বাবাকে নিয়ে নিয়েছো, এখন কেন আবার আমার জীবন থেকে মা বাবার মতো কাউকে পাঠিয়ে তা আবার নিয়ে নিলে? আমার প্রাণপ্রিয় ভাইকে কেন তুমি নিয়ে নিলে? ওদের যখন তুমি নিয়ে নিলে তাহলে আমায় কেন রেখে দিলে? আমি কি এমন পাপ করলাম যে পাপের শাস্তি ছোটবেলা থেকে আমি দিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে নাও তুমি খোদা। এদিকে আয়ান প্রিয়ার চিৎকার শুনে ধরফরে ওঠে। আয়ানের চোখ লাল হয়ে আছে। আয়ান উঠে প্রিয়ার দুই কাঁধ ধরে বলে ওঠে, খেয়ে নাও প্রিয়া, তোমার শরীর অনেক দুর্বল, তাই তোমায় এখন খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে। তো তার খবরদার, যদি মরার কথা বলেছো তো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। প্রিয়া আয়ানকে আরো জোরে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। আর প্রিয়া বলতে লাগলো, এই পৃথিবীতে আর আমার কি আছে বলুন? আমি মরে যেতে চাই। এই কষ্ট যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার আর বাঁচার একটু ইচ্ছে নেই। কাকে নিয়ে বাঁচবো আমি? এদিকে আয়নের পিঠে প্রিয়ার নখ বিঁধে গেছে, তবুও আয়ন একটুও তার জায়গা থেকে নড়ছে না। প্রিয়ার মুখে আবার মরার কথা শুনে আয়ন রেগে দেওয়ালে ঘষে মারলো। তারপর আবার প্রিয়ার গাল দুটো চেপে ধরে বলতে লাগলো, এই মেয়ে, কি মরে যাবে শুরু করেছো? কে বলেছে তোমার কিছু নাই? আমাকে কি তোমার চোখে পড়ে না? আর কার জন্য মরবে? তুমি মরলে জাফর শিকদার জিতে যাবে। তুমি কি চাও না তোমার পরিবারকে যে মেরেছে তার কাছ থেকে প্রতিশোধ নিতে? তুমি চাও না তোমার বাবা মা ভাই ওপারে সুখে থাকুক? এত কিছু হয়ে যাওয়ার পরেও জাফর শিকদারকে ছেড়ে দেবে? তুমি পলক চৌধুরীর মেয়ে। পলক চৌধুরী কখনো হার মানেনি, আর পলক চৌধুরীর মেয়েও হার মানবে না। এদিকে প্রিয়া মনে মনে আওড়ালো, সত্যি তো, যারা আমাদের শান্তিতে বাঁচতে দেয়নি তাকে তো ছেড়ে দেওয়া যায় না। যে করেই হোক জাফর শিকদারের জীবন আমি শেষ করে দিব। মনে মনে প্রতিজ্ঞা করে বসে প্রিয়া। হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চাই। আমি ছাড়বো না আমি জাফর শিকদারকে। এই তো, আমি এই প্রিয়াকে দেখতে চেয়েছিলাম, কিন্তু জাফর শিকদারের তো অনেক গুন্ডা পান্ডা আছে। জাফর শিকদারকে মারতে হলে ওদের সাথে লড়তে হবে, কিন্তু লড়াই করতে হলে আমাদের তো খেয়ে শক্তি বাড়াতে হবে, তাই না? ওষুধ খেয়ে তো সুস্থ হতে হবে। হ্যাঁ, আমি খাবো, আমি অবশ্যই খাবো বলেই হাঁ করলো প্রিয়া। তারপর আয়ান মুচকি হেসে প্রিয়াকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। প্রিয়া খেয়ে ওষুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়লো। এর ফাঁকে রেহানা বেগম আর রুষা সবাই এসেছিল, কিন্তু প্রিয়াকে ঘুমন্ত অবস্থায় দেখে ওকে ডাক দিয়ে বিরক্ত করলো না। রেহানা বেগম হাসপাতালে থাকতে চাইলেও আয়ান জোর করে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে তিশা হসপিটালে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাতাসে তিশার চুলগুলো উঠছে। তারপরেও তিশা তার ফোন বের করে রেহানের আর তিশার পিক দেখতে ব্যস্ত হয়ে পড়লো। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো। বুকের মাঝে ওদের ছবিগুলো চেপে রেখেছে তিশা। আর চিৎকার করে রেহান বলে কাঁদতে লাগলো। এদিকে আয়ান মারুফকে বলে উঠলো, মারুফ, আমি চাই যে তুই আমার পরিবার আর তিশাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি চলে যা। সেই ঠিকানা কেউই জানে না, তাই জাফর শিকদার ওদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমিও নিশ্চিত থাকবো। সবই বুঝলাম, কিন্তু তুইও যাবি আমাদের সাথে? আমি তোদের সাথে থাকলে জাফর শিকদার খোঁজ পেয়ে যাবে এবং আমার জন্য আমার পরিবারের ক্ষতি হতে পারে। কিন্তু আমরা তোকে ছাড়া যাব না। যদিও যাই তাহলে তোকে আর প্রিয়াকে সাথে নিয়ে যাব। আমি যেটা বলছি সেটাই হবে। এখন জাফর শিকদারের টার্গেট হবে প্রিয়া, তাই আমি আর প্রিয়া অন্য কোথাও থাকবো, আর তোদের সাথে আমার যোগাযোগ থাকবেই। আমি জাফর শিকদারের খেলা শেষ করেই বাড়ি ফিরবো। এই নিয়ে আমি আর কোনো বাড়তি কথা শুনতে ইচ্ছুক না। মারুফ কিছু বলতে গেলেও পারলো না, কারণ মারুফ জানে আয়ন কতটা জেদি। মারুফ আয়নের কথায় সায় দিয়ে চলে গেল। এদিকে আয়নের ফোনে কল আসে, আর্জেন্ট পুলিশ স্টেশনে যেতে হবে। আয়ন হসপিটালে মারুফকে রেখে দ্রুত রওনা হলো পুলিশ স্টেশনের দিকে। আয়ান পুলিশ স্টেশনে কমিশনার স্যারকে দেখে স্যালুট জানিয়ে বলে ওঠে, স্যার, আপনি আমায় ডেকেছিলেন? ইয়েস মিস্টার আয়ান চৌধুরী, আসলে তোমাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হলো। আয়ান কিছু না বলে পুলিশের আইনি পোশাক কমিশনারের কাছে জমা রাখে। আয়ান ও কমিশনারের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। আয়ান চলে যাওয়ার সময় কমিশনার বলে ওঠে, বেস্ট অফ লাক আয়ান। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে বাইকে বসে যে স্টার্ট দিবে অমনি জাফর শিকদারের ফোন। কিরে, তুই মস্কাবি কিন্তু ভাঙবি না। কালকে যেই লোক দিয়ে আমি রেহানের কাছে গিফট বোমা পাঠিয়েছিলাম তাকে এবং বেশ কিছু লোককে তুই মেরে ফেলেছিস।
ভেবেছিস আমি জানি না, তাই তোর পুলিশের চাকরি থেকে বের করে দিয়েছে, আর হসপিটাল থেকে প্রিয়াকে তুলে নিয়ে এসেছি। তাই সাহস থাকলে তোর প্রিয়তমাকে নিয়ে যা, আমিও দেখি আমার লোকদের আর কতজনকে মারতে পারিস। এদিকে আয়ান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে তো সারাদিন হসপিটালে তিশা আর প্রিয়ার কাছে ছিল, তাহলে ওদের মারলো কে? আর কে এমন আছে যে জাফর শিকদারের বিরুদ্ধে? আয়ান আর ভাবতে পারছে না, তাই বাইক ঘুরিয়ে রওনা দিল জাফর শিকদারের রাস্তানায়। এদিকে মারুফ ওয়াশরুমে ছিল, তাই সেই সুযোগকে প্রিয়াকে তুলে নিয়ে গেছে। এদিকে আয়ান মারুফকে দ্রুত ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতে বলে। সবাই না চাইতেও আয়ানের কথার খিলাপ করতে পারল না, তাই মারুফ সবাইকে নিয়ে অতি দূরের গ্রামের পথে রওনা দেয়। এদিকে প্রিয়াকে চেয়ারে বেঁধে রেখেছে। প্রিয়া প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাত পা ছাড়ানোর জন্য। সামনে জাফর শিকদারকে দেখে প্রিয়া অতি রাগে ফুঁসছে। তার এখন কোনো ভয় নেই, হয়তো আজ প্রিয়া মরবে, নয়তো জাফর শিকদার, এটাই মনে মনে প্রতিজ্ঞা করে বসে প্রিয়া। কি মামনি, কেমন আছো? ভয় পেও না সোনা, আসলে তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু তোমার বাবা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সেই কাঁটাগুলো সরিয়ে দিলেও কতগুলো আগাছা থেকে গেছে, আর সেই আগাছা হলো তোমার দুই ভাই বোন। তোমার ভাইকে মারতে পেরেছি, দুঃখের বিষয় হচ্ছে তুমি মরনি। আচ্ছা, তুমি যখন বেঁচে গেছো তাহলে আর মারবো না। শুধু এইটুকু বলে দাও, তোমার বাবার ফোনটা কোথায়? প্রিয়ার ইচ্ছে করছে লোকটাকে পুঁতে ফেলতে। প্রিয়া সহ্য করতে না পেরে জাফর শিকদারের মুখে থুথু মারে আর বলে ওঠে, আমি পলক চৌধুরীর মেয়ে, তোর মতো জানোয়ারকে ভয় পাই না, আর আমি জানলেও বলবো না সেই ফোনটা কোথায় আছে। জাফর মুখ থেকে থুতু মুছে প্রিয়াকে বলে ওঠে, বাপের মতো এই তেজ দেখছি, মেয়ে হয়ে এত তেজ ভালো না। এই বলে প্রিয়াকে চড় মারতে নিলেই পিছন থেকে জাফর শিকদারের ছেলে বলে ওঠে, ও মাই সান, তুমি এসে গেছো, ভালোই হয়েছে তুমি এসেছো। এই নাও, আজ না হয় পতিতালয়ে না গিয়ে এখানেই পতিতালয় বানিয়ে ফেলো। না ড্যাড, ওকে আমার অনেক ভালো লেগেছে, ওকে আমার জীবন সঙ্গী বানাতে চাই। প্রিয়ার গালে স্লাইড করতে করতে, যা খুশি তাই করো, আমি তাহলে এখন আসি, এই মেয়েটার তেজ দেখি কোথায় যায়। এই বলে জাফর শিকদার চলে গেল। রিশাদ চেয়ার টেনে প্রিয়ার সামনে বসে লোফাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া রাগে মুখ ফিরিয়ে বলতে লাগলো, বাপ যেমন চরিত্রহীন, ছেলেও তেমনি। আই লাইক ইট। তোমার তেজ আমি চাইলে এখনই শেষ করে দিতে পারি, বাট তোমার অ্যাটিটিউড আমার খুব পছন্দ। আমার তোমাকে লাগবে। এই খবরদার, আপনি জানেন না আপনি কাকে কি বলছেন? যে আসছে আমাকে এখান থেকে নিয়ে যেতে, সে এসেই পড়েছে আমার খুবই কাছে। আপনাদের সব কটাকে মেরে আমায় এখান থেকে নিয়ে যাবে, যাকে ঝড়ও থামাতে পারবে না। ও তাই নাকি? তা কে সে? আসবে কখন? আমার আর তোমার বিয়ে হয়ে গেল, আর এখানে দেখছো কতগুলো লোক আছে, সো তার কোনো শক্তি হবে না তোমাকে এখান থেকে নিয়ে যেতে। সে আর কেউ না, আমার পুলিশ বাবু আয়ান চৌধুরী। এই এলো বলে এই মাত্রই দরজা ভেঙে আসবে। রিশাদ প্রিয়ার কথা শুনে দরজার দিকে তাকায়, দেখছে খুব জোরে হাওয়া বইছে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো কারো আসার নাম গন্ধ নেই। রিশাদ বলে উঠলো, তুমি হয়তো অতি সুখে পাগল হয়ে গেছো, দেখছো কেউ আসেনি, সমস্যা নাই, তোমাকে আমি আমার ভালোবাসার পরশ ঠিক করে দেব। এই কে আছিস? কাজে ডেকে আন। তখনই ঠাস করে দরজা ভেঙে গেল। প্রিয়ার মুখে ফুটে উঠলো এক চিলতে হাসি। আয়ান ভাব নিয়ে বলে উঠলো, দেখেছিস, বলেছিলাম না আমার পুলিশ বাবু আসবে। আমি ওয়ান অ্যান্ড অনলি আয়ান চৌধুরী, প্রিয়ার পুলিশ বাবু। কারো কোথাও যেতে হবে না, আমি কাজে নিয়ে এসেছি। তোর সাহস আছে বলতে হবে, তুই এসেছিস আমার থেকে প্রিয়াকে কেড়ে নিতে। ওই তোরা দেখছিস কি? ওকে ধরে বেঁধে ফেল, যাতে জীবিত না যেতে পারে। এটা বলতেই সবাই এগিয়ে গেল আয়ানের দিকে। আয়ান চিৎকার করে বলে উঠলো, আরে ভাই, শেষবারের মতো আমার কথাটা তো শুনুন। ওই তোরা থাম, এবার বল কি বলতে চাস। একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান।